আজকে আমরা কি পড়বো? রুই মাছ। রুই মাছ পড়বো, খুব ভালো কথা। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু এর আগে আমরা একটা রুই মাছের চিত্র দেখিনি। এই দেখ কত সুস্বাদু একটা মাছ। আমরা আমাদের কিন্তু আমরা যে প্রতিদিন মাছ খাই, এই মাছের মধ্যে কিন্তু বেশিরভাগ রুই মাছই থাকে। হ্যাঁ, কারণ রুই মাছটা হচ্ছে সব থেকে কমন। আর এই যে আমরা রুই মাছটা খাই, এটার ভিতরে যাবতীয় কি ঘটে, কি আছে না আছে, নাড়ি ভুড়ি সব বাইর করবো আজকে। তো প্রথম কথা হচ্ছে যে আমি নর্মালি ক্লাসিফিকেশন পড়াই না। পড়াই, কিন্তু এখানে ক্লাসিফিকেশন লাগবে এটাতে। যেটাতে আমি বলে দিই এটাতে লাগবে। প্রথম কথা হচ্ছে এটার ফাইলাম পর্ব হচ্ছে কড্ডাটা পর্ব। এটা পর্ব কেন কড্ডাটা পর্ব? দেখি বলতো। এটা পর্ব কেন কড্ডাটা পর্ব? আইসযুক্ত না। আইসের সাথে কড্ডাটার কি সম্পর্ক আবার? ক- কড্ডাটা হচ্ছে যে কখন থাকে, কড্ডাটা হচ্ছে যে ওদের জীবদ্দশায় কোনো না কোনো কালে নটকট থাকে। কোনো না কোনো কালে কি থাকে? নটকট থাকে। নটকট মানে কি? যেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। মনে আছে এগুলো? শ্রেণীবিন্যাসে পড়াইছি। তাহলে ওদেরকে কড্ডাটা পর্বের প্রাণী কেন বলে? কারণ ওদের মধ্যে নটকট থাকে। নটকট থাকে। এদেরকে আবার সাবফাইলেম হচ্ছে ভাট্রিবাটা বলা হয়। কেন ভাট্রিবাটা বলা হয় দেখি বলতো? ভাট্রিবাটা বলা হয় এই কারণে, কারণ ওদের মধ্যে যে নটকটটা থাকে জীবনের শুরুতে, এটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ওকে, এগুলো শ্রেণীবিন্যাসে পড়াইছি, আবার রিভাইজ দিচ্ছি। তারপর ওদের ক্লাস হচ্ছে যে ইয়া কি বলে, ওয়েস্ট না, এখন আর এটাকে এই ক্লাসে বলা হয় না। এটার নাম চেঞ্জ করে বলছে, এখন এটাকে কি বলা হয় দেখি বলতো? অ্যাক্টিনোপটেরিজি। মনে আছে? অ্যাক্টিনোপটেরিজিটা আমি এখানে লিখতেছি, এটাকে এখন বলা হয় অ্যাক্টিনোপটেরিজি। ওদের ক্লাস। হ্যাঁ, অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা, অ্যাক্টিনোপটেরিজি কেন বলা হয়? অ্যাক্টিনোপটেরিজি কাদেরকে বলা হয় মনে আছে? সার্কোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি, এরকম কয়েকটা ক্লাস ছিল, সাব ক্লাস, ক্লাস। অ্যাক্টিনোপটেরিজি কাদেরকে বলা হয়তো? যাদের হচ্ছে যে রশ্মিময় পাখনা আছে। যাদের কি আছে? এট- এটা একবার আমার পরীক্ষায় আসছিল, কখন আসলে আমার মনে নেই, তবে আসছিল যে রুই মাছকে কেন অ্যাক্টিনোপটেরিজি ক্লাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, এখন কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ অ্যাক্টিনোপটেরিজির তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় যাদের রশ্মিময় পাখনা আছে। আর রুই মাছে সেটা আছে। রশ্মিময় পাখনা কেমন দেখতে, কেমন, এগুলো সব যাবতীয় আমরা একটু পর পড়বো। ওকে, রশ্মিময় পাখনা আছে, সেই জন্য হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি বলা হয়। তারপর হচ্ছে কি, ওদের অর্ডার হচ্ছে যে সাইপ্রিনিফর্মস। এদের অর্ডার কি? সাইপ্রিনিফর্মস। সাইপ্রিনিফর্মস কেন বলা হয় ওদেরকে? ওদেরকে সাইপ্রিনিফর্মস কেন বলা হয়? কারণ এটাও আসছিল পরীক্ষায়। সাইপ্রিনিফর্মস কেন বলা হয়? ওদেরকে সাইপ্রিনিফর্মস এই কারণে বলা হয়, ওদের পার্শ্বরেখা সংবেদী অঙ্গ আছে। ওদের মধ্যে কি আছে? পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ। পার্শ্বরেখা, পার্শ্ব মানে পাশ। হুম, পার্শ্বরেখা। কেন পার্শ্বরেখা সংবেদী অঙ্গটা দিয়ে কাজ কি, এটা খাই নাকি পরে, এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, সংবেদী অঙ্গ আছে সেজন্য। আমরা আমরা কি বলছিলাম? রুই মাছের নাড়ি ভুড়ি সব বাইর করবো আজকে, কোনো কিছু বাদ দিব না। ওকে, তারপর হচ্ছে ফ্যামিলি কি, ফ্যামিলি কি এটা আসবে না। হ্যাঁ, জেনাস কি এটাও আসবে না, তবে স্পেসিস হচ্ছে লাভের রহিতা। লাভের রহিত হচ্ছে কি? স্পেসিস। যেমন মানুষের স্পেসিস, বৈজ্ঞানিক নাম কি? হোমোসাপিয়েন্স না? হোমোসাপিয়েন্স। আর রুই মাছেরটা হচ্ছে লাভের রহিতা। এটা হচ্ছে যে আমাদের ইয়াতে আসবে, এমসিকিউ তে আসে। নিচের কোনটি রুই, নিচের কোনটি রুই মাছ, এই সেই। হুম, তা আমি যেগুলো তাকাই দিছি এগুলো আসবে। আর কেন বলা হয় আমি সবই লিখে দিছি। কর্তাটা কেন বলা হয়? কারণ ওদের জীবদশায় নটকট থাকে। আবার ভাতৃবাটা কেন বলা হয়? কারণ হচ্ছে নটকটটা আবার পরিণত বয়সে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তারপর হচ্ছে ওদেরকে অ্যাক্টিনোপটেরিজিতে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে? কারণ ওদের মধ্যে রশ্মিময় পাখনা থাকে সেজন্য। আর ওদেরকে ওই কি বলে, ওদের অর্ডারও কেন সাইপ্রিনিফর্মস। সাইপ্রিনিফর্মস কেন বলা বলা হয়? কারণ ওদের হচ্ছে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ আছে সেজন্য। আচ্ছা, আমরা তো চ্যাপ্টারের নামে লিখি নাই। চ্যাপ্টারের নাম কি? রুই মাছ। বাসায় বলবি যে রুই মাছ কিনতে, খাইলে মজা পাবি। রুই মাছ এবার কিনে আনলে
বলবি যে ভাজার আগে তোকে দেখাইতে, কারণ আজকে যা যা পড়াবো এগুলো তুই লাইভ দেখবি তখন। হুম, এগুলো মনে রাখিস। হুম। আচ্ছা, রুই মাছ সম্পর্কে তাহলে কিছু পড়ালেখা করি। হ্যাঁ, ওদেরকে মেজর কার্প বা বড় কার্প বলা হয়। ওদেরকে কি বলা হয়? মেজর কার্প বা বড় কার্প। এখন কার্প মানে কি? আমি তো তুই জানোস বায়োলজি সব ভাষায় বুঝিয়ে দিই। কার্প মানে কি? কার্প মানে হচ্ছে মাথায় মাথায় কোনো আইস থাকবে না। মাথায় কি থাকবে না? মাথায় কোনো আইস নাই। আইস মানে তো বুঝোস। যদি আইস নিয়ে এখানে পড়ালেখা আছে, তাই তখন বুঝাবো। আপাতত খালি চোখে যেটা আইস বুঝোস ওইটাই আইস। হ্যাঁ, মাথায় কোনো আইস থাকে না। সেই জন্য ওদেরকে কার্প বলা হয়। আইস বলতে কি, এই যে এ দেখ রুই মাছের মধ্যে দেখছোস, এগুলো হচ্ছে আইস। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে কার্প। আর মেজর কার্প কেন বলা হয়? কারণ ওরা হচ্ছে দ্রুত বর্ধনশীল। ওরা কেমন? দ্রুত বর্ধনশীল, মানে দ্রুত বড় হয়ে যায়। মেজর কেন বলা হয়? কার্প মানে তো বুঝাইছি। মেজর মানে কেন কেন বলা হয়? কারণ ওরা হচ্ছে দ্রুত কি, দ্রুত বর্ধনশীল, মানে দ্রুত বড় হয়ে যায়। বুঝতে পারছি? আর এরকম কয়েকটা মাছের নাম কি? রুই, কাতলা, মৃগেল। রুই, কাতলা, মৃগেল। ওকে। তারপর হচ্ছে কি মাইনর কার্প। মাইনর কার্প, কার্প মানে তো বুঝছস, মাথায় কোনো আইস থাকবে না। আর মাইনর মানে কি? ছোট। মাইনর মানে কি? ছোট, ওরা বড় হয় না। হ্যাঁ, এরকম কয়েকটা মাছের নাম কি? বাটার ঘানিয়া, বাটার ঘুনিয়া। হ্যাঁ, তো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে রুই মাছ হচ্ছে মেজর কার্প, নিচের কোনটি মেজর কার্প জাতীয় মাছ? রুই, কাতলা, মৃগেল, এটা মনে রাখতে হবে। হুম। মাইনর কার্পটা মনে রাখতে হবে না, তবে পড়ার সময় পড়ে যাইস। হুম। এগুলো হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় খামারে বছরে 35 থেকে 45 সেন্টিমিটার হয়। মানে ওরা পূর্ণাঙ্গ বয়স যখন হবে, ওরা সাইজটা হবে কত? 35 থেকে 45 সেন্টিমিটার, যা ফুটে হিসাব করলে 1 থেকে 1.5 ফুট। হ্যাঁ, লম্বা। আর হচ্ছে 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট। 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট। তবে হালদা নদীতে যে রুই মাছগুলো পাওয়া যায়, এটা এখানে বলা নেই। তো এটা আমার আমার জ্ঞান অনুসারে বলতেছি আর কি। হ্যাঁ, হালদা নদীতে যে রুই মাছগুলো পাওয়া যায়, এগুলোর ওজন নরমালি 2 থেকে 2.5 কেজি হয়। কেন হালদা নদীর তো যে রুই মাছগুলো পাওয়া যায় এগুলো 2 থেকে 2.5 কেজি কেন হয়? কারণ হচ্ছে যে হালদা নদীর হচ্ছে যে প্রাকৃতিকভাবে মৎস্য জন্ম কেন্দ্র। মানে ওখানে প্রাকৃতিকভাবে মৎস্য জন্মায়। তো যে মাছটা জন্মায় এটা একদম প্রকৃতিগত কি স্বাস্থ্যবান। বুঝতে পারছি? হ্যাঁ, শুধু হালদাতেই। হুম। বাকি যে নদীতে রুই মাছ চাষ করা হয়, ওই নদীগুলাতে হচ্ছে আমরা চাষ করি যে, মানে রুই মাছের পোনাগুলা নিয়ে আমরা চাষ করি যে, আমরা জোর করে চাষ করাই আর হালদা হচ্ছে যে মেন কেন্দ্র, যেখান থেকে আসলে রুই মাছ জন্মায়। হ্যাঁ, ওদের উৎসটা হচ্ছে হালদা নদী। শুধু রুই মাছ না, হালদা নদী শুধু রুই মাছ না, আরো অনেক মাছ। হালদা নদী হচ্ছে মেইন মৎস্য কেন্দ্র, মৎস্য মৎস্য প্রজনন কেন্দ্র। তার মানে ওদের ওজনটা, আর ওজন হচ্ছে 700 থেকে 800 গ্রাম। আর ওদের সাইজ হচ্ছে 35 থেকে 45 সেন্টিমিটার, 1 থেকে 1.5 ফুট। হ্যাঁ, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে ফেল, এখনই মুখস্থ করে ফেল এগুলা। হ্যাঁ। তারপর বাঁচার তাপমাত্রা। বাঁচার তাপমাত্রা মোস্ট ইম্পর্টেন্ট। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় বাঁচতে পারে না। 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় কি বাঁচতে পারে না। তারপর হচ্ছে খাদ্য হচ্ছে যে প্লাঙ্কটন জাতীয় খাদ্য খাই। হ্যাঁ, আঙ্গুলিপোনা দশায়, কোন দশায় এগুলো আসে? এগুলো আমরা নর্মালি স্কিপ করে চলে যাই, আমরা দূর কি খাদ্য খাই এগুলো আমাদের প্রয়োজন কি, কিন্তু সবকিছুই আসে। হুম। আঙ্গুলিপোনা দশায় হচ্ছে যে প্লাঙ্কটন জাতীয় খাদ্য খাই। প্লাঙ্কটন জাতীয় মানে কি বলতো? যেগুলো হচ্ছে জলের মধ্যে মুক্ত মুক্ত কিছু শ্যাওলা পাওয়া যায় না, মানে শ্যাওলা বলতেছে, প্লাঙ্কটন হচ্ছে ছোট আণুবীক্ষণিক জীব। পুকুরের মধ্যে আণুবীক্ষণিক কিছু জীব পাওয়া যায়। হুম। ওগুলাকে প্লাঙ্কটন বলা হয়। আমি যদি বলি পানিতে, হ্যাঁ, পানিতে হচ্ছে আণুবীক্ষণিক জীব, আণুবীক্ষণিক জীব। আর স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে প্লাঙ্কটনেরও দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাণী প্লাঙ্কটন আর একটা হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন। যে যেগুলো হচ্ছে প্রাণী জাতীয় জীব, মানে প্রাণ আছে, হ্যাঁ, কিন্তু আণুবীক্ষণিক পুকুরে থাকে, এগুলাকে বলা হয় প্রাণী প্লাঙ্কটন। আর যেগুলো মানে উদ্ভিদ, ওই যে শ্যাওলা টেওলা এগুলো আর কি, ওগুলো হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন। ছোট ছোট জীব, অবশ্যই কি হইতে হবে? আণুবীক্ষণিক হইতে হবে। হুম। তারপর হচ্ছে ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু প্রভৃতি গ্রহণ করে। এটা মুখস্থ, ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু এগুলো গ্রহণ করে আর কি। হ্যাঁ। তারপর হচ্ছে কি শৈবাল রেণু বলতে কি বোঝায়? শৈবালের যে শুক্রাণু, ডিম্বাণু এগুলাই। হ্যাঁ, ঠিক সেম ভাবে হচ্ছে ফাইটোফ্লাজেলেট মানে হচ্ছে যে ওই শুক্রাণু, বিভিন্ন ছোট ছোট উদ্ভিদের শুক্রাণু এগুলো। তারপর হচ্ছে তরুণ ও পূর্ণবয়স্ক মাছ আঙ্গুলিপোনা দশা হচ্ছে প্লাঙ্কটন জাতীয় খাবার খায়। আঙ্গুলিপোনা দশায়, আঙ্গুলিপোনা দশ
হ্যাঁ বুঝাচ্ছি। ইভেন তুই আমাকে প্রশ্ন করছো আঙ্গুলিপনা, তুই তো জানোস আমি সবকিছু বুঝাই। হ্যাঁ, আমি জানি যে প্রশ্নটা আসবে, সেই জন্য তোমার জন্য আমি চিত্র এনে মুখের উপর চিত্রটা মেরে দিয়েছি এখন। ওকে, আঙ্গুলিপনা মানে কি, যখন রুই মাছটা আমাদের একটা আঙ্গুলের সমান হয় সাইজে, মানে যখন সে অনেকটা বাচ্চা থাকে আর কি, বাচ্চা থাকলে তখন হচ্ছে কি হয়, আঙ্গুলিপনা দশা বলে এটাকে। হুম, যখন তার সাইজ হচ্ছে কি আঙ্গুলের সমান। আর হচ্ছে কি, তরুণ ও পূর্ণবয়স্ক মাছ প্রধানত শাকাশি, মানে যখন সে বড় হয়ে যাবে, পূর্ণবয়স্ক হয়ে যাবে, তখন সে নর্মালি শাকসবজি খায়, ডাইট করে আর কি, তখন খুব ডাইট করে। হ্যাঁ, শাকাশি বলতে সে তো আর মানুষের মতো শাকসবজি খাবে না, সে হচ্ছে জলজ উদ্ভিদ খায় আর কি, জলজ উদ্ভিদ গুলাকে শাকাশি বলতেছে। তা হচ্ছে বসতি, সাধু সাধু বাণী, পুকুর, হ্রদ, মোহনা, এগুলা। মোস্ট ইম্পর্টেন্ট, হালদা নদীকে প্রাকৃতিক জিঙ্ক, এই যে বলছি না, হালদা নদীকে কি বলা হয়, প্রাকৃতিক জিঙ্ক ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি নামে অভিহিত করা হয়। কারণ হালদা নদী হচ্ছে প্রধান মৎস্য প্রজনন কেন্দ্র। বুঝতে পারছি, মৎস্য প্রজনন কেন্দ্র। ক্লিয়ার নাকি বল সবকিছু, নাকি? শাকাশি মানে, শাকাশি মানে শাকসবজি। এখন মানুষের নাম অনুসারে এটাকে শাকাশি বলছে আর কি, সে বড় হয়ে শাকাশি খায়, কিন্তু আসলে তো শাকসবজি খায় না। ওকে মানুষের মতো শাকসবজি খাবে নাকি? ও হচ্ছে যে জলজ উদ্ভিদ গুলাকে শাকাশি নামে অভিহিত করছে, ইয়া করছে আর কি, জলজ। হ্যাঁ, বড় হইলে ও আর প্লাঙ্কটন জাতীয় খাবার খায় না, প্রাণী প্লাঙ্কটন, উদ্ভিদ প্লাঙ্কটন এগুলা খায় না। ও খায় যে কি, যেগুলো বড় বড় উদ্ভিদ আছে জলের মধ্যে পাওয়া যায়, আণুবীক্ষণিক না, তো ওগুলাকে, ওগুলা তো ওর জন্য শাকসবজি, ওর জন্য শাকসবজি না ওগুলা। বুঝছিস কিনা আমাকে বল। হালদা নদীকে কেন প্রাকৃতিক জিনব্যাংক সমৃদ্ধ মৎস্যখনি নামে অভিহিত করা হয়, এটা প্রশ্ন আসে। এটা হচ্ছে মেইন মৎস্য প্রজনন কেন্দ্র, এটা আমি মেইন ইয়াটা বলে দিছি, তুই একটু গুগলে সার্চ মেরে একটু বাকিটা একটু পড়ে নিস। হুম, কেন কেন বলা হয়। আচ্ছা তাহলে আঙ্গুলিপনা কেন বলা হয়, দেখছিস তোর মাথায় কি প্রশ্ন আসতে পারে এটা আমি জানি, সেজন্য আগে থেকে সব রেডি রাখছি। এবার হচ্ছে কি, এটা কি বলতো, এটা হচ্ছে ফুলকা, এটা হচ্ছে ফুলকা। ফুলকার পরে এখন আসে নাই, বাট আমি মানে ছবিটা আর পরে অ্যাড করছি, এখানে চলে আসছে। যাই হোক, ফুলকার মধ্যে দেখ দুইটা পার্ট আছে না, দুইটা পার্ট, একটা এই পার্ট আর একটা এটা। তো এই সাদা গুলাকে বলা হয় ফুলকা রেকার, এগুলাকে কি বলা হয়, ফুলকা রেকার, ফুলকা রেকার। আচ্ছা ফুলকা রেকারের কাজ কি? ফুলকা রেকারের কাজ হচ্ছে যে, ফুলকা নর্মালি কানকোর নিচে থাকে না, কানকো, উদ্ভিদ মাছের কানকো বলতে তো বুঝোস, বুঝোস না? এটা যদি মাছের মাথা হয়, এটা তার চোখ, এই এই জায়গায় একটা এরকম কানকো থাকে না, এই কানকোর নিচে হচ্ছে ফুলকা থাকে, এটা তো জানোস, কানকোটা টেনে ধরলে লাল কালার এরকম ফুলকা দেখবি, দেখবি না? এই ফুলকার মধ্যে হচ্ছে যে ফুলকার একার থাকে, এই যে চিরুনির মতন অংশ দেখতে পাচ্ছ না, ফুলকার একার, এই যে ফুলকার একার, এই চিরুনির মতো অংশগুলো কাজ কি, এই কানকর তো একটা ছিদ্র তাই না, একটা ছিদ্র না? তো এই উদ্ভিদ বলতেছি, মাছ যখন কি পানির মধ্য দিয়ে ভাসে, পানির মধ্য দিয়ে ভাসে বা পানির মধ্য দিয়ে যায়, পানির মধ্যে বিভিন্ন খাবার থাকে তাই না, এই খাবারগুলো কানকো দিয়ে ঢুকে যেতে পারে, ফুলকার মধ্য দিয়ে ঢুকে যেতে পারে, পারে না? এই ফুলকার একার গুলো হচ্ছে ছাঁকনি হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, ছাঁকনি হিসেবে কাজ করে, ছাঁকনি হিসেবে, তার মানে কি, খাবারগুলো আর ভিতরে ঢুকবে না, খাবারগুলো বাইরে আটকা পড়ে যাবে, যাতে ফুলকার ভিতর খাবার ঢুকতে না পারে, এটা বুঝাইতে পারছি? ছাঁকনি হিসেবে কাজ করে, খাবার ফুলকায় ঢুকে না। ওকে, এরপর কি, আকৃতি। রুই মাছ হচ্ছে মাকু আকৃতির, কি আকৃতির, এই যে তোর জন্য একটা রুই মাছ রেডি রাখছি আমি, মাকু আকৃতির। মাকু আকৃতির মানে কি, মাকু আকৃতির মানে কি দেখি বল। মাকু আকৃতির মানে হচ্ছে যে, মাকু আকৃতির মানে হচ্ছে যে মাঝখানে মোটা, মাঝখানে মোটা, দুই পাশে, দুই পাশে চিকন, দুই পাশে চিকন, তাই না, এই দুই পাশে চিকন, এটা হচ্ছে মাকু আকৃতির। তারপর কি বলতেছে, তারপর বলতেছে যে চলনের সময় পানির ভিতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে আকৃতিকে স্ট্রিমলাইন বলা হয়। রুই মাছকে কেন স্ট্রিমলাইন বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট, ও যখন পানির ভিতর দিয়ে চলে, ও পানির গতিতে বাধাপ্রাপ্ত হয় না, পানির
ঢেউয়ের সাথে বাধাপ্রাপ্ত হয় না, ও সোজা চলতে থাকে। বুঝতে পারছি? কারণ কেন, ওর মাকু আকৃতির গঠনটা, বেশিরভাগই মাছ আসলে এরকমই। হ্যাঁ, বাট হচ্ছে যে ওর এই গঠনটার কারণে ওকে স্ট্রিমলাইন বলা হয়। কেন কেন, ও পানির ঢেউয়ের দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, ওর ওর মতন চলতে থাকে আপন গতিতে। হুম। অন্তকঙ্কাল হচ্ছে অস্থিময়, তার মানে অবশ্যই উন্নত শ্রেণীর প্রাণী। কারণ কেন, পরিফেরা নিডারি এগুলো পার করতে করতে কড্ডাটাতে এসে পড়ছে। তো কড্ডাটা অবশ্যই উন্নত প্রাণী না, অস্থিময়। আচ্ছা, আইস। আইস কি বলতেছে? আইস বলতেছে রুই মাছের দেহকাণ্ড লেজ মিউকাস মাছ সাইক্লোয়েড আসে আবৃত, সাইক্লোয়েড আইসে আবৃত। সাইক্লোয়েড আইস বলতে কাদেরকে বোঝায়? গ্র্যানোয়েড আইস, সাইক্লোয়েড আইস এগুলো আমি বুঝাই আসছি প্রাণী শ্রেণীবিন্যাসে। হ্যাঁ, সাইক্লোয়েড আইস বলতে বোঝায় গোলাকার আর ডিম্বাকার। আইসগুলো হচ্ছে গোলাকার বা ডিম্বাকার। বুঝতে পারছি? গোলাকার বা হচ্ছে ডিম্বাকার আইস। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। রুই মাছের আইস হচ্ছে সাইক্লোয়েড আইস। হুম। এই যে আসে আছে, এটি ডিম্বাকার বা গোলাকার, দেখছস? তো বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হয়। এই যে কোন কালে আইসের বৃদ্ধি বেশি হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বসন্তকাল আর গ্রীষ্মকালে। হ্যাঁ, বসন্তকাল আর গ্রীষ্মকাল হচ্ছে যে আইসের বৃদ্ধি বেশি হয়। এই জায়গাটাতে বেশি গুলাই ফেলে। আমি উদ্ভাসে পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমি গুলাই ফেলছিলাম বসন্তকাল আর গ্রীষ্ম। আমার মাথায় চলতেছিল গ্রীষ্ম আর বর্ষাকাল হবে, গ্রীষ্ম আর বর্ষাকাল। এটা কিন্তু গুলানো যাবে না, এটা হবে বসন্তকাল আর গ্রীষ্মকাল। হুম। তখন কি আইসের বৃদ্ধি ঘটে। তারপর হচ্ছে সার্কুলার বা বৃদ্ধি রেখার সাহায্যে বৃদ্ধি সম্পর্কে জানা যায়। এই সার্কুলার রেখা কি, বৃদ্ধি রেখা কি, এগুলো আমি পড়াবো। হ্যাঁ। তারপর হচ্ছে আইস পাতলা আর রূপালী বর্ণের পৃষ্ঠদেশে আইসের কেন্দ্র লাগছে, এই প্রান্ত, এগুলো আসবে না। হুম। যেগুলো মার্ক করে দিয়েছে এগুলো আসবে। হ্যাঁ, আর সার্কুলার বা বৃদ্ধি রেখার সাহায্যে বৃদ্ধি সম্পর্কে জানা যায়, এটাও আসবে। হুম। সার্কুলার বা এগুলাকে বৃদ্ধি রেখা কেন বলা হয়, এটা আমরা যখন সার্কুলার আইস পড়াবো তখন বলবো, মনে রাখিস। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রুই মাছ, তাই না? তো রুই মাছের আমি ইয়াগুলো চিহ্নিতকরণ করি। রুই মাছে কি কি আছে? রুই মাছে এতটুকু অংশ পর্যন্ত, জায়গাটাকে কি বলা হয়? মাথা। কি বলা হয়? মাথা। তারপর হচ্ছে এখানে একটা পায়ুছিদ্র আছে, এই যে এই জায়গায় একটা পায়ুছিদ্র আছে। ওকে, দেখছোস? এই জায়গায় কি আছে একটা, সরি এই জায়গায় না, এই জায়গায় না, এটা হবে এই জায়গায় একটা পায়ুছিদ্র আছে। এই পায়ুছিদ্র পর্যন্ত, মাথার পর থেকে পায়ুছিদ্র পর্যন্ত জায়গাটাকে কি বলা হয় বলতো? লেজ বলে। মাথা এটা হচ্ছে দেহকাণ্ড, মানে দেহকাণ্ড। আর এতটুকু সাইজকে কি বলা হয়? এর পরের সাইজ পর্যন্ত, লেজ পর্যন্ত, এটাকে কি বলা হয়? লেজই বলা হয়। এটা কি বলা হয়? লেজ। তার মানে রুই মাছের ৩ টা অংশ, তাই না? লেজ বলা হয়। মাথা হচ্ছে নরমাল ৪ থেকে ৫ ইঞ্চি। মাথা কত? হ্যাঁ, কই এত, অবশ্যই রুই মাছ দেখোস নাই? রুই মাছ অনেক বড়। হ্যাঁ, ৪ থেকে ৫ ইঞ্চি। ওকে, মাথা। তারপর হচ্ছে যে মাকু আকৃতির, এটা তো বলছি, তাই না? এই যে দেখ, মাথা তো নরমালি এতটুকু, আচ্ছা অ্যাকচুয়ালি নরমালি এতটুকু, কিন্তু নরমালি এই যে কাঙ্ক থাকে না, কাঙ্ক, দেখছস? এই কাঙ্ক অংশটাকে কি বলা হয়? এটা আমি অন্য কালার দিয়ে দিই। কাঙ্ক অংশটাকে একটা টাকনার মতন কাজ করতেছে না? এই টাকনার মতন কাঙ্ক অংশটা কাজ করতেছে, সেজন্য এটাকে কি বলা হয়? অপারকুলাম। এটাকে কি বলা হয়? অপারকুলাম, বা এটাকে কি বলা হয়? কাঙ্ক। ওকে। তারপর হচ্ছে যে এটা তো পড়াইলাম, আর কি কি আছে যে কাঙ্কর নিচে তো অবশ্যই ফুলকা থাকে। হুম। তারপর হচ্ছে রুই মাছের মুখ আছে না, এই যে মুখ, দেখছস? ম্যাক্সিলারি আর ম্যান্ডিবল তো চিনস, ম্যাক্সিলারি অস্থি আর ম্যান্ডিবল অস্থি। ম্যাক্সিলারি অস্থি উপরের চোয়ালকে বুঝায় না? উপরের চোয়ালে একটা নরম অংশ থাকে, উপরের চোয়ালে একটা নরম স্ট্রাকচার থাকে, ওটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবল। এটাকে কি বলা হয়? ম্যাক্সিলারি বারবল। ম্যাক্সিলারি বারবল কয়টা থাকে? এক জোড়া থাকে। হ্যাঁ, এই যে এখানে উপরের চোয়ালে, আমি লিখে দিই, উপরের চোয়ালে
এক জোড়া নরম স্ট্রাকচার থাকে। হুম, ওটাকে কি বলা হয়? ম্যাক্সিলারি বারবো। ম্যাক্সিলারি বারবো, বুঝাতে পারছি? ম্যাক্সিলারি বারবো বলা হয়। তাহলে মোটামুটি সবই বুঝাই দিচ্ছি। কানকো বুঝাই দিলাম, সব বুঝাই দিলাম। আর কানকোর নিচে কি থাকে? ফুলকা থাকে। কানকোর নিচে কি থাকে? ফুলকা। আর রুই মাছে কয়টা ফুলকা থাকে এটা মনে রাখ, এটা পরে কাজে দিবে। রুই মাছে ৪ জোড়া ফুলকা থাকে। কয়টা ফুলকা থাকে? ৪ জোড়া ফুলকা থাকে। ৪ জোড়া ফুলকা কানকোর নিচে থাকে। কানকোর নিচে। ওকে? ৪ জোড়া ফুলকা হচ্ছে কানকোর নিচে। ৪ জোড়া কোথায় কোথায় থাকে? আমি তো রুই মাছের এক সাইড দেখাচ্ছি, এক সাইড। ওই সাইডে আরেকটা ওই সাইড আছে না? ওই সাইডটা আমি দেখাইতে পারতেছি না। দেখাইতে পারবো? আমি তো শুধু এই সাইডটা দেখাচ্ছি, ওই পাশ তো দেখাইতে পারতেছি না। তো এই পাশে ৪ জোড়া, ওই পাশে ৪ জোড়া ফুলকা থাকে। আর তার মানে কানকো কয়টা থাকে? ২ টা। একটা এদিকে আরেকটা ওই পাশে। হ্যাঁ? যা বলছি এগুলো মনে আছে তো? নাকি বুঝছস তো নাকি বল? ৪ জোড়া ফুলকা কানকোর নিচে। এটা মাথা হচ্ছে ৪ থেকে ৫ ইঞ্চি, দেহকাণ্ড হচ্ছে এতটুকু পায়ে পর্যন্ত, পায়ে থেকে উচ্চ পাখনা পর্যন্ত হচ্ছে ল্যাজ। হ্যাঁ? তারপর কানকোকে অপারকুলাম বলা হয় কারণ এটা ঢাকনার মতন কাজ করে। আর উপরের চোয়ালে এক জোড়া নরম স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় মেক্সিলারি বার্ব। সব বুঝছস? তারপর হচ্ছে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, একটা কথা পড়ছিলাম যেটা আমি তোকে বলছি পরে পড়াবো। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ কি? তুই যদি বাজার থেকে রুই মাছ কিনস, রুই মাছটা যদি একটু মানে একদম ক্ষীণ দৃষ্টিতে দেখোস, হুম, একদম ক্ষীণ দৃষ্টিতে দেখোস, দেখবি যে এই যে আইস আছে না, আইস, এই আইস গুলার মধ্য রেখা বরাবর এরকম ছিদ্র ছিদ্র কিছু জিনিস আছে। এই দেখ, একটা রেখা বরাবর, একটা রেখার মতন। শুধু এই লাইনটা, আমি যে লাইনে আঁকতেছি দেখ, এই লাইনটা, এটা এটা ওরাও দিছে হালকা করে, দেখ হালকা করে দিছে যে এই রেখা বরাবর একটা ছিদ্র থাকে, মানে একটা লাইন ধরে একটা ছিদ্র থাকে এই রেখা বরাবর, একদম মধ্য রেখা বরাবর। হুম, আইসের এরকম একদম ল্যাচ পর্যন্ত, একদম ল্যাচ পর্যন্ত। এগুলাকে এইটাকে বলা হয় পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ। এই গর্তগুলাকে, এই ছিদ্রগুলাকে কি বলা হয়? পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ। পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ। ওকে? পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ, বুঝতে পারছি আমি? এখন কথা হচ্ছে পার্শ্ব রেখা সংবেদী অঙ্গের কাজ কি? এটা খাই না পরে। কাজ কি? সংবেদী। সংবেদী মানে হচ্ছে যে ওরা কোন একটা সংকেত বহন করার, তাই তো? ওরা যখন পানির মধ্য দিয়ে ভাসে, পানির তরঙ্গটাকে, পানির যে তরঙ্গ, ওই তরঙ্গের সংকেতটা তারা বহন করে। হুম, এই সংকেতটা বহন করে ব্রেনে নিয়ে যায়। আর ব্রেন বুঝে যে পানি কি ভালো না খারাপ। বুঝতে পারছি? পানিটা কি ভালো, দূষিত পানি নাকি ময়লা পানি নাকি ঠিক পানি, এটা হচ্ছে পার্শ্বীয় সংবেদীর রেখা দ্বারা, পার্শ্বীয় সংবেদী অঙ্গগুলা দ্বারা বুঝে। কারণ কেন? ওরা হচ্ছে পানির তরঙ্গটা, পানির যে তরঙ্গ ওইটার সংকেতটা বহন করে ব্রেনে নিয়ে যায়। আর ব্রেনে তখন সিগন্যাল দেয় যে পানিটা ভালো নাকি দূষিত নাকি খারাপ, এটা সিগন্যাল দেয়। বুঝতে পারছি? এটা হচ্ছে পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ। তাহলে পার্শ্ব রেখা সংবেদী অঙ্গ কি এটাও বুঝাই দিলাম নাকি? আর কিছু আছে নাকি? উম, দাঁড়া, আরেকটা টপিক আছে। দেখছো আমার সবকিছু মনে রেখে পড়াইতে হয়। চিত্রটা আমার সামনে, চিত্রটা আমার সামনে রাখছি ঠিক আছে, কিন্তু কি কি পড়াবো তো মনে রাখতে হবে। হ্যাঁ, ইয়া, তারপর হচ্ছে যে, আচ্ছা, লেখা আছে, লেখা থাকলে আমি আবার পড়াচ্ছি। হ্যাঁ, ঊর্ধ্বচোয়ালের পিছনের দিকে এক জোড়া নরম ও ছোট ম্যাক্সিলারি বারবেল থাকে, দেখছস? এটা এটা বলে ফেলছি। হ্যাঁ, মাথা হচ্ছে আইসবিহীন, মাথা আইসবিহীন, সেজন্য এটাকে কি কার্ভ বলা হয় না, মেজর কার্ভ, একটু আগে বলছি। তারপর হচ্ছে কানকোর নিচে একটি করে পাতা, এই যে মেন একটা কথা বলি নাই, কানকোর নিচে, কানকোর নিচে ইয়া থাকে, কি থাকে, এই যে কি বলে, ফুলকা। কানকোর নিচে ফুলকা থাকে না? এখন কানকোর নিচের যে অংশটা, আমি তো কানকোর উপরেরটা দেখাচ্ছি, নিচের, কানকোর নিচের সাইডটা যদি দেখোস উল্টাই, কানকোটাকে টেনে যদি উল্টাই দেখোস, উল্টাই দেখবি যে একটা পর্দা দ্বারা আবৃত কানকোর নিচেরটা। হুম, এবার টেনে ধরলে, টেনে ধরে নিচের সাইডটা, কানকোর নিচের সাইডটা দেখলে দেখবি যে একটা পর্দা দ্বারা আবৃত। এই পর্দাটাকে বলা হয় ব্রাঙ্কিওস্ট্রেগাল পর্দা। এটাকে কি বলা হয়? ব্রাঙ্কিওস্ট্রেগাল পর্দা। আমার এখনো মনে আছে, আমার একটা বন্ধু ছিল, হুম, এইচএসসি তে,
মহসিন কলেজের নাম তার হচ্ছে জিন্না। নাম তার কি? জিন্না। তো প- প্রশ্ন আসছিল যে ব্রাঙ্কিওস্টেগাল পদ্মা কি, এটা কোথায় পাওয়া যায়? তো আমার বন্ধু জিন্না ভেবেছিল ব্রাঙ্কিওস্টেগাল। ব্রাঙ্কিও নামটা অনেকটা, আমরা তোকে শ্বসনতন্ত্র পড়াইছি না আমি, ট্রাকিয়ার পর ব্রঙ্কাস শুরু হয় নাকি? ট্রাকিয়াটা দুই ভাগ, ট্রাকিয়াটা যখন দুই ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুসে যায়, ওই ভাগটাকে বলা হয় ব্রঙ্কাস। তো আমার বন্ধু জিন্না ভাবছে যে ব্রাঙ্কিওস্টেগাল। তো ব্রাঙ্কিওস্টেগাল এটার সাথে মনে হয় ব্রঙ্কাসের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো সে সে লিখে দিয়েছে যে ব্রাঙ্কিওস্টেগাল পদ্মা মানুষে পাওয়া যায়, মানুষের ফুসফুসে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু তাও আমার বন্ধু জিনা A+ পেয়েছে। কারণ কেন A+ পেয়েছে, এটাই এইচএসসি, তুইও পাবি। ওকে, যাই হোক, ব্রাঙ্কিওস্টেগাল পদ্মা তার মানে কি, জুলজিতে সবকিছু নাম দিয়ে, জুলজি বোটানিতে সবকিছু নাম দিয়ে চিন্তা করা যায় এটা কোথায় পাওয়া যায়, কিন্তু এই জায়গায় তুমি আবার গুলাই ফেলিও না। ব্রাঙ্কিওস্টেগাল পদ্মা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় রুই মাছের কানকোর নিচের পদ্মাটা, ঠিক আছে? বা ফুল, রুই মাছের ফুলকার সাথে জড়িত। এমসিকিউ দেখলে বুঝে যেতে হবে। হুম। আবার মানুষের ফুসফুসের সাথে জড়িত বলে দিলে ফুল কেটে দিবে। হুম। তা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধ চন্দ্রাকৃতির ছিদ্রকে ঢেকে রাখে। এটা তো আমরা বলছি ফুলকাকে ঢেকে রাখে। হুম। আর এটা অর্ধ চন্দ্রাকৃতির না, কাঙ্কগুলা দেখ অর্ধ চন্দ্রাকৃতির। তারপর হচ্ছে যে দেহকাণ্ড, দেহকাণ্ড হচ্ছে পাখনাগুলো পূর্ণ বিকশিত ও অস্থিময় পাখনা রশ্মিযুক্ত। হ্যাঁ, এই যে কোথায়, এ দেখ, প্রতিটা পাখনায় রশ্মি আছে না, এই যে রশ্মি, দেখ রশ্মি, দেখছস? এগুলো, এই রশ্মিগুলো হচ্ছে অস্থিময়, এই রশ্মিগুলো কি? অস্থিময়। তারপর হচ্ছে কি, তিনটি ছিদ্র থাকে, কয়টি ছিদ্র থাকে? এই যে মনে করছে, আমি একটা জিনিস এটাই মনে করতেছিলাম, আমি একটা টপিকে মিস দিছি। তিনটি ছিদ্র থাকে, একটা হচ্ছে প্রথমে পায়ে ছিদ্র, তারপর হচ্ছে মাঝে জনন ছিদ্র, শেষ হচ্ছে রেচন ছিদ্র। হিসাবটা অ্যাকচুয়ালি করা হয়েছে কোত্থেকে জানো? হিসাবটা অ্যাকচুয়ালি করা হয়েছে এ সাইড থেকে, এ সাইড থেকে হিসাব করা হয়েছে। তো এ সাইড থেকে হিসাব করলে প্রথমে পায়ে ছিদ্র পড়তেছে না, তারপর হচ্ছে জনন ছিদ্র, জনন ছিদ্র হচ্ছে এই জায়গায় অবস্থিত, এই জায়গায় অঙ্কীয় দেশে। হুম। আর এরপর হচ্ছে এই জায়গা হচ্ছে রেচন ছিদ্র, এই জায়গায় কি, তার মানে পায়ু, জনম, রেচন, তাই না? এটা আমি কিভাবে মনে রাখতাম, এটা আমি মনে রাখতাম যে পিজ্জারনি, কি রনি, পিজারনি, 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 পিজারনি। আমার এক বন্ধু রনি ছিল একটা। হুম। সেম প্লাসিডে প্রচুর পরিমাণ পিজ্জা খেতে ভালোবাসতো। তো ওর নাম ধরে আমি আমার বইতে লিখে রাখছিলাম পিজ্জারনি। যদিও একটু সাজায় লিখলে পিজা রনি, পিজা রনি। তো ব্যাপারটা কেন, পিজাতে হচ্ছে পায়ু, প্রথমে আসতেছে পায়ু, তার মানে পায়ু চিত্র প্রথমে। হিসাবটা কিন্তু উল্টা দিক থেকে করা হচ্ছে, মানে এদিক থেকে প্রথমে আসতেছে পায়ু চিত্র, তারপর হচ্ছে কি জনন চিত্র, তারপর কি জনন চিত্র, তারপর হচ্ছে রেচন। যেতে পারছি? মিলছে সিরিয়ালটা? এভাবে মনে রাখতাম। তারপর হচ্ছে কি, তাহলে এগুলো আসবে এমসিকিউতে। তারপর হচ্ছে যে রুই মাছ 5 ধরনের পাখনা থাকে। রুই মাছে কয় ধরনের পাখনা থাকে? আচ্ছা, পাখনা নিয়ে আমি পরে লেকচার দিচ্ছি। হ্যাঁ, পাখনার সংখ্যাগুলো মনে রাখতে হবে। পৃষ্ঠীয় পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। হুম। তারপর হচ্ছে লেজের শীর্ষে রয়েছে হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা। হোমোসার্কাল আর হেটেরোসার্কাল, এগুলো আমি শ্রেণীবিন্যাসে পড়াইছি। আচ্ছা, হোমোসার্কাল মানে কি? দেখতো, লেজটা দুইটা অংশে ভাগ হয়েছে না, একটা এই অংশ আর একটা এই অংশ, তাই না? আর দুইটা অংশই দেখতে সেম না? সেম মানে কি, হোমো, আর সার্কাল মানে হচ্ছে লেজ। তার মানে দুইটা সেম অংশ নিয়ে লেজটা গঠিত, তো সেই জন্য লেজটাকে বলা হয় হোমোসার্কাল লেজ। বুঝতে পারছি? দুইটা স্ট্রাকচার সেম, দুইটার আকৃতি সেম, দুইটা সাইজ সেম, সেম না? তাই রুই মাছের পাখনা কেমন? হোমোসার্কাল ধরনের পাখনা। হেটারোসার্কাল ধরনের পাখনাও আছে, যেমন হাঙর, হাঙরের পাখনা হচ্ছে এরকম, একটা এরকম আরেকটা এরকম। হুম। তো এগুলো আমি শ্রেণীবিন্যাসে পড়াইছি। যাই হোক, এ এ গেল হোমোসার্কাল। তারপর হচ্ছে পুচ্ছ পাখনা রুই মাছের প্রধান চলন অঙ্গ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পুচ্ছ পাখনা রুই মাছের প্রধান চলন অঙ্গ, এটা তো কমন সেন্স থেকে বোঝা যায়, বুঝা যায় না? কারণ এই ল্যাজটা নড়ায় বলে তো রুই মাছ সামনের দিকে আগাইতে থাকে, এই ল্যাজটা নিয়ে ঝাপটা ঝাপটা মারে না পানির মধ্যে, ঝাপটাতে ঝাপটাতে সামনে আগাইতে থাকে। তার মানে কি, প্রধান চলন অঙ্গ কোনটা? এই ল্যাজটা, পুচ্ছ পাখনাটা। এই ল্যাজের মধ্যে যে পাখনাগুলো থাকে, এই যে পাখনা, এটাকে বলে পুচ্ছ পাখনা। বুঝতে পারছি?
এবার হচ্ছে পাখনা, এখান থেকে এমসিকিউ আসে। পৃষ্ঠীয় পাখনাতে কয়টা রশ্মি থাকে, বক্ষ পাখনাতে কয়টা রশ্মি থাকে, শ্রোণী পাখনাতে কয়টা রশ্মি থাকে, পাই পাখনাতে কয়টা রশ্মি থাকে, তারপর হচ্ছে পুচ্ছ পাখনাতে কয়টা রশ্মি থাকে। এই যে রুই মাছ। ওকে, প্রথম কথা হচ্ছে যে বক্ষ পাখনা কোনটা, শ্রোণী পাখনা কোনটা, পৃষ্ঠীয় পাখনা কোনটা সেটা। বক্ষ পাখনা হচ্ছে এটা, বুকের বুকের দিকে যেটা আছে এটা হচ্ছে বক্ষ পাখনা। পৃষ্ঠীয় পাখনা হচ্ছে এটা, পিঠের দিকে যেটা আছে পৃষ্ঠীয় পাখনা। ওকে, তারপর হচ্ছে আর কি আছে দেখি বলতো। হ্যাঁ, ওই অংশটাকে অঙ্কীয় বলে, এটা তো সত্য কথা। ইয়াতে কি বলে এটাতে, পৃষ্ঠীয় পাখনা শেষ, বক্ষ পাখনা শেষ, শ্রোণী পাখনা, পাই পাখনা, উচ্চ পাখনা। আচ্ছা, এটাকে কি বলা হয় তাহলে, শ্রোণী পাখনা। শ্রোণী বানান ঠিক আছে, শ্রোণী পাখনা। শ্রোণী অংশ কাকে বলে, ইলিয়াক নামে একটা হাড্ডি আছে আমাদের, ইলিয়াক। হ্যাঁ, এটা আমাদের নর্মালি কোমরের দিকে থাকে। তো ওই কোমরের দিকে এ দেখ, রুই মাছের এটা কোমর না হিসাব করলে, এই কোমরের দিকে থাকে বলে এটাকে শ্রোণী পাখনা দিছে, মানুষের সাথে মিল রেখে আর কি। হুম। আর এই জায়গায় আমি কি বলছি, পায়ুচিত্র আছে বলছি না, এই জায়গায়, তার এই জায়গায় যে পাখনাটা থাকে এটা কি কি বলা হয়, পায়ে পায়ে পাখনা। আর এটাকে কি বলা হয়, উচ্চ পাখনা, উচ্চ পাখনা। তার মানে পাখনাগুলো ক্লিয়ার। এখানে হচ্ছে পাখনার নাম্বার, নাম্বার কোনটাতে কত আছে, তা আমাদের নাম্বারগুলো মনে রাখতে হবে এভাবে। কি বলে, 7 9, আস্তে আস্তে পারবে যে দেখছো, 7 9, 7 9, এই নাম্বারগুলো মনে রাখতে হবে। 15 16, 15 16, আরেকটা হচ্ছে 19, 7 9 15 16, সরি 7 9 15 16, 16 17, 16 17, আরেকটা হচ্ছে কি 19। এই নাম্বার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। হুম। তাহলে আমরা যদি বক্ষ পাখনার কথা হিসাব করি তাহলে দেখ, 16 থেকে 17, 16 থেকে 17 হচ্ছে কোথায়, বক্ষ, এটা কোথায়, বক্ষ। তারপর 15 থেকে 16 কোথায়, 15 থেকে 16 হচ্ছে পৃষ্ঠীয়, 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 তাই না। তারপর হচ্ছে কি, এ দেখ 16 17 বক্ষ ছিল, 15 16 পৃষ্ঠীয় ছিল, তার মানে সিরিয়াল একটু কমতেছে না, এদিকে যখন যাচ্ছি এভাবে হিসাব রাখতে হবে। তার মানে যখন এদিকে যাচ্ছি তখন রশ্মির সংখ্যা কমতে থাকবে। প্রথমে বক্ষ আসছে না, বক্ষতে আছে মাত্র কয়টা, বক্ষতে আছে 16 থেকে 17টা, পৃষ্ঠতে একটু কমে গেছে না, 15 থেকে 16টা। তার মানে এখানে কয়টা থাকবে, শ্রোণীতে 9টা, শ্রোণীতে হচ্ছে 9টা। তারপর হচ্ছে কি, পাইতে কয়টা থাকবে, 7টা, পাইতে থাকবে 7টা। জিনিসটা মনে রাখার সিস্টেম বুঝতে পারছিস তো। আর 19 হচ্ছে আলাদা, 19 হচ্ছে আলাদা, এটা আমাদের খালি চোখে দেখলে বোঝা যায় যে এখানে রশ্মি সব থেকে বেশি থাকবে। এটা কারণ এটা সব থেকে বড় পাখনা না, দুইটা পাখনা তো পাখনা, আবার দুইটা পাখনা, দুইটা পুচ্ছ পুচ্ছ পাখনা না, তো এটা কি সব থেকে বড়, তার মানে কি এটা পুচ্ছ পাখনা। বুঝতে পারছি, মনে থাকবে তো। এই যে 7টা হচ্ছে কোথায়, 7টা হচ্ছে যে পাই পাখনা দেখছস, আর উচ্চ পাখনা হচ্ছে 19, আর 9টা হচ্ছে শ্রোণী পাখনা। মিলছে, মিলছে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। ওকে, এখন একটা হচ্ছে যে কোন পাখাগুলো যুগ্ম আর কোন পাখাগুলো হচ্ছে অযুগ্ম, এরকম একটা প্রশ্ন আসে। হ্যাঁ, কোন পাখাগুলো যুগ্ম আর কোন পাখাগুলো হচ্ছে অযুগ্ম। মনে রাখবি যে এটা কিভাবে বোঝায়। যুগ্ম আর অযুগ্ম বলতে কি বোঝায়, কোন পাখাগুলো জোড়ায় থাকে, কোন পাখাগুলো একটা থাকে শুধু। হুম। যেমন তোর মতন সিঙ্গেল, হা হা হা। আর আমার মতন কি, আমার মতন হচ্ছে মিঙ্গেল আছে কয়েকটা, ঠিক আছে। দেখি তোর মতন বেহায়া, তারপর হচ্ছে কি, যার অসহায় ভাইকে কেউ নাই, এরকম কে কে আছে, যাদের নাম প দিয়ে শুরু, ওরা সবাই সিঙ্গেল।
যাদের নাম কি দিয়ে শুরু? প দিয়ে শুরু। প দিয়ে পদে কিভাবে মনে রাখবি? প দিয়ে হচ্ছে যে প্রথম, তাই না? আর প্রথম মানে কি এক, এক মানে কি সিঙ্গেল। তোর মতন কারা আছে দেখি? এই যে ইয়া পৃষ্ঠীয় পাখনা, এটা একটাই থাকে, একটাই। তারপর হচ্ছে পুচ্ছ পাখনা, এই যে এটা পুরাটা মিলে পুচ্ছ পাখনা না, এটা একটাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি পাই পাখনা, একটাই। বুঝতে পারছি, এই তিনটা হচ্ছে কি সিঙ্গেল থাকে। বক্ষ পাখনা দেখতেছস, এই যে বক্ষ পাখনা, তারপর হচ্ছে এই শ্রোণী পাখনা, এগুলো হচ্ছে আমার মতন কি মিঙ্গেল। তাহলে দেখ, হ্যাঁ ওই সাইডে আমরা তো শুধু এই পাশটা দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে যুগ্ম, আর বাকিগুলা কি, এগুলো হচ্ছে অযুগ্ম। মনে থাকবে? এই যে অযুগ্ম। ক্লিয়ার? তারপর হচ্ছে কি পড়াবো এখন? এটা তো গেল। এবার হচ্ছে আইস। এই যে আইস দেখতেছস, এই যেগুলো হচ্ছে রুই মাছের আইস, গায়ের মধ্যে যেগুলো থাকে আইসগুলো দেখতো। আইস নর্মালি কিন্তু এরকম বৃত্তাকার হয়। হ্যাঁ, এরকম বৃত্তাকার হয়, কিন্তু এখানে আইসগুলো এরকম দেখাচ্ছে না শুধু, কারণ ওদের বাকি অংশটা আরেকটা আইস দ্বারা ঢেকে থাকে। এই আইসটা আবার এই আইসটা দ্বারা ঢেকে আছে। বুঝতে পারছি? এরকম। এই যে যুগ্ম পাখনা হচ্ছে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা। হ্যাঁ, এগুলো পড়বি। এই যে কয়টা করে, তারপর হচ্ছে এদের কাজ কি? এই পাখনা হচ্ছে মাছকে পানির গভীর থেকে উপরে উঠতে সাহায্য করে। শ্রোণী পাখনা হচ্ছে কি দ্রুত ঘুরতে থামতে সাহায্য করে। এগুলো পড়ে ফেলবি, এগুলো দেওয়াই আছে। হ্যাঁ, তারপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পুচ্ছ পাখনা হচ্ছে প্রধান চলাঙ্গ হিসেবে কাজ করে, এগুলো আসবে, এগুলো পড়ে ফেলবি। হুম। এবার এটা কি বলতো? এটা হচ্ছে আইস। এটা কি আইস? রুই মাছের আইস। তার মানে রুই মাছের আইস দেখতে কেমন? এই যে এরকম, দেখছস? এটা হচ্ছে রুই মাছের আইস। রুই মাছের আইস। তো রুই মাছের আইসের মধ্যে আমি বলছি না, শুধু অর্ধেক অংশ বাইরে থেকে দেখি, বাকি বাকি অংশটা আরেকটা আইস দ্বারা ঢেকে থাকে। তো রুই মাছের এ এই অংশটা পুরাটা ঢেকে থাকে। রুই মাছের আইসকে দুই ভাগে ভাগ করতে পারি, দেখ। এটা একটা ভাগ, মানে এতটুকু পর্যন্ত একটা ভাগ, হলুদ হলুদ অংশটা একটা ভাগ, সবুজ অংশটা একটা ভাগ। সবুজ অংশটা হচ্ছে আমরা দেখতে পারি যে, আর হলুদ অংশটা হচ্ছে ঢাকা থাকে। বুঝতে পারছি? আরেকটা আইস দ্বারা ঢাকা থাকে। এখন সবুজ অংশটাকে বলা হয় উন্মুক্ত অংশ, কারণ এটা আমরা দেখতে পারি। আর হলুদ অংশটাকে বলা হয় প্রথিত অংশ, কারণ এটা আমরা দেখতে পারি না, এটা ঢাকা থাকে। হ্যাঁ, ওকে। তারপর আমি সার্কুলার লেখা রেখা একটা পড়াবো বলছিলাম, মনে আছে? এই যে সার্কুলার রেখা একটু আগে বলছি না, বৃদ্ধি নির্ধারণ করে। ওকে। তো রুই মাছের মধ্যে যে আঁশগুলো পাওয়া যায়, এটা তো বুঝলাম। এই যে এরকম এরকম কয়েকটা দাগ দেখা যায়। হুম, এরকম বড় বড়, দেখছো নীল নীল দাগ, এগুলাকে বলা হয় রেডি। এগুলাকে কি বলা হয়? রেডি। তারপর হচ্ছে রুই মাছের মধ্যে যদি তুই আইসের মধ্যে যদি আলতো করে হাতটা দেস, হাতটা বুলাস আইসের মধ্যে, তখন দেখবি যে এরকম খাঁজ খাঁজ একটা অনুভব পাবি। খাঁজ খাঁজ মানে তুই নিজেই হাতটা দিলে বুঝবি একটা খাঁজ খাঁজ অনুভব। যেমন তুই একটা কয়েনের মধ্যে বা পয়সার মধ্যে যদি আঙ্গুলটা বুলাস, তাহলে বুঝবি না কয়েনের মধ্যে খাঁজ খাঁজ জিনিস আছে? ঠিক সেম ভাবে এটাও বুঝবি, কারণ এই খাঁজ খাঁজ জিনিসগুলোকে একটা রেখা, কতগুলো বৃত্তাকার রেখা, এই বৃত্তাকার রেখাগুলোকে কি বলা হয়? সার্কুলি বলা হয়। এই বৃত্তাকার রেখাগুলোকে কি বলা হয়? সার্কুলি বলা হয়। তো সার্কুলি বলা হয়, এটা 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 ঠিক আছে। সার্কুলি কাজ কি? সার্কুলি কাজ কিছুই না, এই বৃত্তাকার রেখাগুলো হচ্ছে সার্কুলি। কাজ হচ্ছে যে প্রতি 1 বছর যাবে না, 1 বছর পর পর একটা সার্কুলি মোটা হয়ে যাবে, আরেক বছর পর আরেকটা সার্কুলি মোটা হবে। দেখছস? লাল অংশগুলো হচ্ছে যে মোটা সার্কুলি গুলা, আরেক বছর পর আরেকটা সার্কুলি মোটা হবে। এখন তুই আমাকে বলতো, এই রুই মাছের যে আইসটা দেখাচ্ছি আমি তোকে, এটা তো নিশ্চয়ই একটা কোনো রুই মাছের আইস। এই রুই মাছের বয়স কত ভাই, কি বলতো? হ্যাঁ, হ্যাঁ, 3 বছর, তাই না? এই সার্কুলি রেখা দিয়ে আমরা বুঝছি না রুই মাছটার বয়স 3 বছর। কেন বুঝছি? কারণ প্রতি বছর পর পর রুই মাছের সার্কুলি বড় হইতে থাকে, একটা 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 বড় সার্কুলি জন্মায়, বা যে একটা ছোট সার্কুলি বড় হয়, একটা বড় হয়ে যায়। বুঝতে পারছি? তার মানে এখানে সার্কুল বড় সার্কুলি রেখা পাওয়া যাচ্ছে 3টা, তার মানে এই রুই মাছের বয়স নিশ্চয়ই 3 বছর।
প্রতি বছর যদি একটা একটা বড় সার্কুলার রেখা পাওয়া যায়, এই বড় সার্কুলার রেখাগুলোকে বলা হয় অ্যানুলাস। অ্যানুলাস 1, আস্তে আস্তে 2 বছর পর অ্যানুলাস 2 হবে, এরপর অ্যানুলাস 3 হবে, এরকম। বুঝতে পারছি? প্রথমে অ্যানুলাস 1 জন্মাবে, তারপর হচ্ছে এরপরের যে রেখাটা বড় হবে, যে সার্কুলার রেখাটা বড় হবে এটাকে অ্যানুলাস 2 বলবো। এরপরের বছর যে সার্কুলার রেখাটা বড় হবে এটাকে অ্যানুলাস 3 বলবো, সিরিয়ালি। হ্যাঁ, আমরা কি বলছিলাম? সার্কুলার রেখা দ্বারা রুই মাছের বয়স নির্ধারণ করা যায়, এটাই পড়ে আসছিলাম, তাই না? বৃদ্ধি বৃদ্ধি নির্ধারক বলছো না? বৃদ্ধি নির্ধারক এই যে এভাবে, এই যে আমরা বুঝতে পারছি এই রুই মাছের বয়স 3 বছর। বুঝাতে পারছি এবার? তারপর হচ্ছে আমি আরেকটা কথা আবারও বলতেছি, আইস কখন বড় হয়? গ্রীষ্ম আর বসন্তকালে আইস হচ্ছে বড় হয়। হ্যাঁ, আইস কি হয়? আইস বড় হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে এই যে হলুদ অংশ আছে না, প্রথিত অংশ, প্রথিত অংশ, এই প্রথিত অংশ হচ্ছে যোজক টিস্যু দ্বারা নির্মিত। কি দ্বারা নির্মিত? যোজক টিস্যু দ্বারা নির্মিত। তারপর হচ্ছে কি, উন্মুক্ত অংশ হচ্ছে ড্যান্ডিন দ্বারা নির্মিত। ড্যান্ডিন মানে একটা প্রোটিন, প্রোটিন অংশ, শক্ত। ড্যান্টিন দ্বারা নির্মিত। যোজক যোজক টিস্যু বলতে কি বোঝায় দেখি বলতো? রক্ততে পড়াইছে, কারণ রক্ত একটা যোজক টিস্যু। যোজক মানে কি? সংযোগ করবে, তাই না? রক্ত কি করে? রক্ত আমাদের পুরো দেহের প্রতিটা অঙ্গকে একটার সাথে একটা কানেক্ট করে না? কারণ রক্তের মাধ্যমে এক অঙ্গ থেকে আরেক অঙ্গে পুষ্টি সাপ্লাই যায়, অক্সিজেন সাপ্লাই যায়, এভাবে দেহের দেহ পুরো দেহের রক্তের মাধ্যমে তো অক্সিজেন সাপ্লাই যায়, তাই না? একটার সাথে একটা কানেক্ট করছে না প্রতিটা দেহকে, এটা সেজন্য রক্তকে যোজক টিস্যু বলা হয়। ঠিক সেম ভাবে প্রতিটা অংশ কিন্তু একটা আইসের সাথে আরেকটা আইসকে কানেক্ট করছে, সেজন্য এটা যোজক টিস্যু বলা হয়। আচ্ছা, তুই আইস ধরে যদি টান দেস, হ্যাঁ, ধর তোর ইচ্ছা হয়েছে রুই মাছটাকে শাস্তি দিবি, তুই ওর গলাটা টিপি ধরছস, গলা টিপি ধরে আইসটা টান দিচ্ছস, আফসার তুই পাগল হয়ে গেছস। তুই কি আইসটার সাথে সাথে টান দিস, মানে টান দিলে কি এটা উঠে আসবে? এটা একটু জোরে টান দিতে হবে না? তার মানে আইসগুলো কোন একটা পকেটের ভিতর, কোন একটা রুই মাছের গর্তের ভিতর আটকা, গর্তের সাথে আটকানো থাকে, তাই না? রুই মাছের দেহের কোন একটা গর্তের সাথে আইসগুলো আটকানো থাকে। ওই গর্তটাকে বলা হয় ডার্মাল পকেট। এটাকে কি বলা হয়? ডার্মাল পকেট। বুঝতে পারছি? তা রুই মাছের আইসগুলাকে কি বলা হয়? সাইক্লোইড আইস। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কথা। সাইক্লোইড আইস, সাইক্লোইড আইস। এই সাইক্লোইড আইসগুলো হচ্ছে যে ইয়াতে থাকে, মানে গোলাকার বা ডিম্বাকার, সেজন্য এটাকে কি বলা হয়? সাইক্লোইড। গোলাকার বা ডিম্বাকার। এই গোলাকার বা ডিম্বাকার, এটা ভালো কথা। রুই মাছের ডার্মাল লেয়ার থেকে এদের উৎপত্তি। হুম, ডার্মাল লেয়ার মানে হচ্ছে কি, চামড়ার লেয়ারটা আর কি, রুই মাছের চামড়ার লেয়ার। আমরা আইসগুলো ছেঁচে ফেলি না জালি দিয়ে রান্না করার আগে? এ তখন ছেঁচে ফেলে দেখবি যে তখন ডার্মাল লেয়ারটা দেখবি আর কি, যেটার সাথে যেটার উপর দিয়ে আইসগুলা জন্মায়। ওকে, তো ওইটা হচ্ছে ডার্মাল লেয়ার। হ্যাঁ, আর ডার্মাল লেয়ার ডার্মাল পকেটে আটকানো থাকে। বুঝতে পারছি? তারপর হচ্ছে রক্ত সংবহন। দেখছো, জুলজি কিন্তু পড়তে হবে প্রচুর, পড়লে আমার মতন এরকম পড়ে যাবি, ওয়ার্ড দেখে সাথে সাথে বলতে হবে। কত কিছু পড়াই ফেলছে আমার সামনে, শুধু আমি স্লাইড গুলো রাখছি, স্লাইড গুলাতে কি পড়াইতে আমার মনে আছে। হ্যাঁ, তাহলে এবার দেখ, তারপর হচ্ছে কি, রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র মানুষের মতো নেই, এর কোনো প্যাচ নাই। হ্যাঁ, লাল রঙের রক্ত তো লাল রঙের হবে। লাল রং তার মানে কি, নিশ্চয়ই লোহিত রক্তকণিকা আছে। হুম, লোহিত রক্তকণিকা আছে আর শ্বেতকণিকা আছে, তার মানে কোনো অনুচক্রিকা নেই। হ্যাঁ, স্বাভাবিক। তুই যদি রুই মাছকে কেটে দেস, আবারও তুই পাগল হয়ে গেছিস, তুই আফসার রুই মাছের গলাটা টিপে ধরছিস, হালকা করে ছুরি দিয়ে কেটে দিছিস গায়ের অংশ। তো এটা 2 দিন পর আসলে দেখবি না যে ওই গায়ের অংশের চামড়াটা আবার মানে এক জোড়া লাগছে, যেমন কাটছিলি তেমনই কাটাই আছে। হ্যাঁ, ক্ষতস্থান আর পুরোনাই নেই। কেন পুরোনাই নেই? কারণ তাদের অনুচক্রিকা নেই। বুঝতে পারছি? আর ওদের লোহিত রক্তকণিকা গুলা ডিম্বাকার।
আর শ্বেত রক্তকণিকা হচ্ছে অ্যামিবার মতন। অ্যামিবার মতো মানে কি কোনো নির্দিষ্ট আকার নেই, কখনো এরকম কখনো এরকম। অ্যামিবা বলছি না, অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার নেই। মোস্ট ইম্পর্টেন্ট কথা একটা এখানে মিসিং গেছে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা ডিম্বাকার, ঠিক আছে। নর্মালি মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, কিন্তু রুই মাছের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। ওকে, মানুষের লোহিত রক্তকণিকায় যে নিউক্লিয়াস থাকে না, এটা আমরা রক্তে চ্যাপ্টারে পড়ছিলাম। সরি, এটাতে নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, নিউক্লিয়াস থাকে। মানুষের মানুষের লোহিত রক্তকণিকা থাকে না, মানুষের থাকে না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? অপশন এ মানুষ, অপশন বি ব্যাং, অপশন সি রুই মাছ, অপশন ডি ডাইনোসর। কোনটা হবে? রুই মাছ। আরেকটা হচ্ছে উট। উট পাখির উট পাখির মতো যে লোহিত রক্তকণিকা পাওয়া যায়, ওখানে হচ্ছে কি নিউক্লিয়াস থাকে। তা হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের অংশ, সেই মানুষের মতো হৃৎপিণ্ড, ধমনী, শিরা আর কৈশিক নালিকার সমন্বয়ে গঠিত। যদি আমরা এগুলোতে আস্তে আস্তে ডিটেলসে পড়বো কিভাবে রক্তটা সংবাহিত হয়। হুম এবার হচ্ছে হৃৎপিণ্ড। এবার কি পড়বো? খুব তাড়াতাড়ি তো চলে আসছি মোটামুটি। মোটামুটি ইয়া কই তাড়াতাড়ি আসছে, 46 মিনিট হয়েছে। 46 মিনিটে রুই মাছের 40% আসছি। হুম তাহলে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। পেরিকার্ডিয়াল গহ্বর মানে কি? পেরি মানে কি? পেরি মানে হচ্ছে চারপাশ, পেরি মানে কি? চারপাশ। তো ইয়া হৃৎপিণ্ডর চারপাশে যে গহ্বর থাকে এটাকে পেরিকার্ডিয়াল গহ্বর বলবো না? কারণ কার্ডিয়াল মানে কি? হৃৎপিণ্ড। তার মানে হৃৎপিণ্ডের চারপাশে যে গহ্বরটা থাকে এটাকে পেরিকার্ডিয়াল গহ্বর বলে। তো পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে, বুঝতে পারছি? আর কার্ডিয়া মানে কি? হৃৎপিণ্ড। তারপর হচ্ছে আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা পেরিকার্ডিয়াম লিখস, কার্ডোয়াম লিখস, এটা পেরিকার্ডিয়াম হবে, ঠিক আছে? পেরিকার্ডিয়াম হবে। তার হচ্ছে প্রকোষ্ঠ হচ্ছে যে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? চারটা না? দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেন্ট্রিকল। আর হৃৎপিণ্ড হচ্ছে একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, বুঝতে পারছি? প্রকোষ্ঠ তার মানে কয়টা? দুইটা, একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। সাইনাস ভেনোসাস নামক একটি উপপ্রকোষ্ঠ থাকে, এগুলো আমি বুঝাবো। হ্যাঁ, তা হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল সম্মুখে বালবাস আর্টারিওসিস একটা উন্মুক্ত। আচ্ছা, আমি এগুলো চিত্র এঁকে বুঝাই দিই। চিত্র আছে, এই যে দেখতেছস, এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। এটা কি? অ্যাট্রিয়াম। এটা কি? ভেন্ট্রিকল। হ্যাঁ, আর এটা কি? এই যে দেখছো শাখাযুক্ত শিরা, এই শাখাযুক্ত শিরাকে বলা হয় সাইনাস ভেনোসাস। এই শাখাযুক্ত শিরাকে কি বলা হয়? সাইনাস ভেনোসাস। এই সাইনাস ভেনোসাসটা শুধু রুই মাছে থাকে। ওকে, সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস এক না, কাতলা মাছ। রুই মাছ, কাতলা, মৃগেল। রুই, কাতলা, মৃগেল এরা বুঝবি যে ভাই বোন, এরা ভাই বোন। একটু আগে বলছি না, রুই, কাতলা, মৃগেল এরা সবগুলো মেজর কাপ। আর রুই আর কাতলা বলতে গেলে সেমই। হুম সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস হচ্ছে যে শিরাতন্ত্রের অংশ। এটা কি? শিরাতন্ত্র। এটা একটা শিরাতন্ত্রের অংশ। তুই মানুষের রক্ত সংবহন কিভাবে হয় আমি শিওর ভুলে গেছস, শিওর ভুলে গেছস। এটা লজ্জা থাকা উচিত তোর। কারণ হৃৎপিণ্ডের কেমনে রক্ত সংবহন হয় মানুষের সারা দেহে। হ্যাঁ, কিভাবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেনে পরিণত হয়, এই জিনিসটা তোর আজীবন মনে রাখতে হবে। হ্যাঁ, শিরা দেখি বলতো, শিরা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে নাকি শিরা রক্ত সারা দেহে নিয়ে যায়? এটা আমি অনেকবার পড়াইছি না, ধমনী আর শিরার মধ্যে। তার মানে শিরা কি করে? ভেরি গুড। শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। হৃৎপিণ্ড সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে ফুসফুসের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত করে
ধমনীর সাহায্যে সারা দেহে নিয়ে যায়। তার মানে ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে বের হয় আর শিরা হচ্ছে হৃৎপিণ্ডে ঢুকে। আর সাইনাস ভেনাস হচ্ছে শিরাতন্ত্রের অংশ, বুঝতে পারছি? শিরাতন্ত্র, তন্ত্র মানে কি অনেকগুলো শিরা। হ্যাঁ, এটার উৎপত্তি হচ্ছে যে ডাক্টাস ইয়া, দাঁড়া আমি ভুলে গেছি, নামটা মনে থাকে না। ডাক্টাস কিউবেরি, ডাক্টাস কিউবেরি থেকে এর উৎপত্তি। হুম, উৎপত্তি। ডাক্টাস কিউবেরি কি পড়াবো, সবই পড়াবো, কোনো লাইন বাদ দিব না। ডাক্টাস কিউবেরি, বানান ঠিক আছে কিনা কি জানি, ডাক্টাস কিউবেরি, ঠিক আছে। উৎপত্তি হচ্ছে শিরাতন্ত্র, সাইনাস ভেনাস তার মানে কি একটা শিরাতন্ত্রের অংশ, এটার উৎপত্তি হচ্ছে ডাক্টাস কিউবেরি থেকে। এগুলো আমরা আস্তে আস্তে পড়াবো। তাহলে অ্যাট্রিয়াম কি, ভেন্ট্রিকল কোনটা, সাইনাস ভেনাস কোনটা, এটা বুঝছি। এখন দেখ, ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওর্টা বের হয়েছে, তাই না? এই যে অ্যাওর্টা, ভেন্ট্রিকল থেকে সবসময় ধমনী বের হয়, ধমনী বের হয় না, এটাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা কেন বলা হয়? কারণ ভেন্ট্রিকল থেকে বের হয়েছে, সেজন্য এটাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। এই অ্যাওর্টাটা দেখ, ধমনীটা দেখ, গোড়ার দিকটা একটু চওড়া না, মানে একটু ফুলা না গোড়ার দিকটা, এই গোড়ার দিকটা চওড়া, যে এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস। কি বলা হয়? বালবাস, বালবাস আর্টারিওসাস, বুঝতে পারছি? একটা প্রশ্ন আসে, বালবাস আর্টারিওসাস কি হৃৎপিণ্ডের অংশ কিনা? হুম, বালবাস আর্টারিওসাস হৃৎপিণ্ডের অংশ না, রুই মাছের হৃৎপিণ্ডের অংশ না কিন্তু বালবাস আর্টারিওসাস। রুই মাছের তিনটাই অংশ, একটা হচ্ছে সাইনাস ভেনোসাস, একটা হচ্ছে যে অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। বালবাস আর্টারিওসাস রুই মাছের হৃৎপিণ্ডের অংশ না, এটা রুই মাছের ভেন্ট্রিকলের অ্যাওর্টার অংশ, মনে রাখতে হবে, ঠিক আছে? তার মানে দেখ, সাইনাস ভেনোসাস থেকে রক্ত অ্যাট্রিয়ামে যাচ্ছে, তাই না? তার মানে নিশ্চয়ই এখানে একটা টাকনা থাকবে, ওই টাকনাগুলাকে কি বলা হয়? কপাটিকা বলা হয় না? তো এই কপাটিকা কেন? কপাটিকা হচ্ছে যে, এটা কি কি বলা হয়, কি বলে, নাম দেখি তো বুঝছো, এই কপাটিকাটার নাম কি? সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝ বরাবর অবস্থিত, তাই না? তাহলে সাইনো অ্যাট্রিয়াল, তাহলে কি? হ্যাঁ, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। হুম, আচ্ছা কপাটিকার কাজ কি? কপাটিকার কাজ হচ্ছে রক্তকে শুধু এক জায়গায় রক্তকে শুধু, রক্তকে শুধু এক জায়গায় যাইতে দেয়, বিপরীত জায়গায় যাইতে দেয় না। সাইনাস ভেনোসাস থেকে রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, কিন্তু অ্যাট্রিয়াম থেকে পুনরায় আবার সাইনাস ভেনোসাসে যাইতে পারবে না। এই ব্যাপারটা নিশ্চিত করে কে? কপাটিকা গুলা, এই টাকনাগুলা, ঠিক আছে? যেহেতু এই কপাটিকাটা অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাসের মাঝখানে অবস্থিত, সেজন্য এটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনাস ভেনোসাস দিয়ে যখন রক্তটা অ্যাট্রিয়ামে পৌঁছে যায়, তখন কপাটিকাটা বন্ধ হয়ে যায়, যাতে অ্যাট্রিয়াম থেকে পুনরায় আবার সাইনাস ভেনোসাসে যেতে না পারে। ওকে, তারপর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের মধ্যে একটা ছিদ্র থাকবে না, রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে পৌঁছাবার জন্য, ওই ছিদ্রটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্র, বা এটাকে বলা হয় কপাটিকা। এখানে একটা টাকনা থাকে, এটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, বুঝতে পারছি? তারপর আরেকটা ছিদ্র থাকবে যে ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাসের মাঝখানে, তাই না? আরেকটা ছিদ্র এখানে থাকবে না, ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় বালবার ভেন্ট্রিকুলার কপাটিকা, বুঝতে পারছি? বালবার ভেন্ট্রিকুলার কপাটিকা, ওইটা লিখতেছি না। মোটামুটি হৃৎপিণ্ডের গঠনটা তো বুঝতে পারছস। বালবাস আর্টারিওসাস কি তোকে যদি বুঝাই বলতে বলি, পারবি তো? ভেন্ট্রিকুলার থেকে যে অ্যাওর্টাটা বের হয়েছে, এই অ্যাওর্টাটা গোড়ার দিকে মোটা থাকে, ওই মোটা অংশটাকে বালবাস আর্টারিওসাস বলে। ক্লিয়ার কিনা? আচ্ছা, তার মানে একটা জিনিস তো বুঝছস, সাইনাস ভেনাস অ্যাকচুয়ালি শিরাতন্ত্র, তাই না? শিরা, তার মানে কি, রক্ত যেটা অ্যাট্রিয়ামে প্রবেশ করতেছে, যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা পুনরায় কেমন অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। হুম, মানুষের ক্ষেত্রে কি হয় ওইটা একটু করে পড়া দিব। আচ্ছা, এটা পড়াতে এখনই চলে আসছে নাকি? এটা পড়া এখন চলে আসছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া। এখানে একটা স্লাইড মিসিং আছে নাকি? আচ্ছা, স্লাইড তো এটা। হুম, তাহলে এতটুকু পর্যন্ত পড়াই ফেলছি, গঠন পর্যন্ত কিন্তু পড়াই ফেলছি আমি।
এই যে অবস্থান থেকে গঠন পর্যন্ত পড়া হয়েছে। এবার হচ্ছে কপাটিকা সমূহ। এই যে সাইনোএট্রিয়াল কপাটিকা, সাইনাস ভেনোসা অ্যাট্রিয়াম এর মাঝে অবস্থিত, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে অবস্থিত, হচ্ছে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। সরি, এটা হবে বালবাস ভেন্ট্রিকুলার কেন? আগে তো আস্তে আস্তে ভেন্ট্রিকুলার আসতেছে, তাই না? তাহলে হবে যে ভেন্ট্রিকুলার বালবাস কপাটিকা। এটা হচ্ছে ভেন্ট্রিকল আর বালবাস অ্যাওর্টার মাঝে অবস্থিত। কারণ এগুলো নাম দেখে বুঝতে হবে। তা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধু কার্বন ডাইঅক্সাইড বা শুধু অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেছন থেকে বা সামনের দিকে একমুখী প্রবাহিত হয়। একে একচক্রী রক্ত প্রবাহ বলে। একে কি বলা হয়? একচক্রী রক্ত প্রবাহ বলা হয়। একচক্রী রক্ত প্রবাহ কি আমি একটু পর বুঝিয়ে দিচ্ছি। আর আমি একটু আগে কি বলছি, শিরা সাইনাস ভেনোসাস দিয়ে রক্তটা অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়। তাহলে সাইনাস ভেনোসাস হচ্ছে প্রথম রক্ত যাওয়ার পথ, তাই না? এখন প্রথম রক্ত যাওয়ার পথটা হচ্ছে সাইনাস ভেনোসাস। আবার আমরা এটা বলছি সাইনাস ভেনোসাস হচ্ছে শিরাতন্ত্রের অংশ, তার মানে শিরা। আর শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়। তার মানে আমরা এটা বলতে পারি রুই মাছের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঢুকে। সেই জন্য রুই মাছের এটাকে কি বলা হয়? রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলে এই হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। এখন আমার কথা হচ্ছে যে বলতেছি, মানুষের মধ্যেও তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই ঢুকে। এখন স্ট্রাকচারটা আমি বলতেছি কি হয়। প্রথমে মানুষটা বুঝাই দিই, কারণ তুই শিওর ভুলে গেছিস মানুষেরটা। হুম মানুষেরটা বুঝলে রুই মাছেরটা তো কিছুই না। রুই মাছেরটা কি কিছুই না। প্রথম কথা হচ্ছে এক চক্রী আর দ্বিচক্রীর অর্থ কি সেটা আগে বুঝাই। হুম প্রথমে একটা মানুষের হৃৎপিণ্ড আঁকি। এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। হ্যাঁ, এভাবে আঁকলাম। ওকে, এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখি বলতো আমার হৃৎপিণ্ডের এই অংশে কি আছে? হ্যাঁ, দাঁড়াও দিন তো ভুল। এই অংশ হচ্ছে আমার আমার হৃৎপিণ্ডে, আমি বলছি আমার হৃৎপিণ্ডে এই অংশে কি আছে? আমার এই হৃৎপিণ্ডে এই অংশে আছে পুষ্পিতা। ঠিক আছে? আর এই অংশে কি আছে বলতো? মেসি। কার আছে ছিল? ফেল করবি, ফেল করবি, এটা পরীক্ষায় আসবে। যাই হোক, আমি যদি তোর তোর কথা বলতাম তাহলে এক আলাদা হিসাব ছিল। তুই বলতি, দেখি বলতো তোর এই অংশে কি আছে? বল। কি চিজ? এই অংশে কি আছে বল, হৃৎপিণ্ডের এই অংশে ডান অলিন্দে কি আছে? তোর হৃৎপিণ্ডে, তোর হৃৎপিণ্ডে চারো জায়গায় শূন্য, কিছু নাই, কিছু নাই, হাহাকার, অসহায়। এখন হচ্ছে যে বুঝতে পারছি তো। ওকে, তাহলে এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। এখন হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড আর কি। এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। হুম এই জাস্ট দুইটা পার্ট, জাস্ট দুইটা পার্ট। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। খুব ভালো কথা। এখন মানুষের হৃৎপিণ্ডে কি হয় দেখতো। মানুষের হৃৎপিণ্ডে ডান অংশটাতে, ডান সাইডে, এই ডান সাইডের কাজ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলাচল করা। হ্যাঁ, ডান সাইডের কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কাজ করে। আর বাম সাইডের কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়া, তাই না? অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়া। তার মানে দুইটা জিনিস একসাথে করতেছে না? একটু পর আরো ডিটেলসে পড়াবো। হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ডের ডান সাইডের অংশটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ওই দিক দিয়ে চলাচল করতেছে। আবার ঠিক একই সাথে বাম সাইড দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল করতেছে। হ্যাঁ, এটা মানুষের সাথে, মানুষের কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত দুটো একসাথে হচ্ছে, তাই না? দুইটা সাইকেল কিন্তু একসাথে হচ্ছে। কিন্তু রুই মাছে হয় কি চলবে, হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলবে, নতুবা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলবে। বুঝতে পারছি? হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলবে বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলবে। দুইটা একসাথে কখনো হইতে পারবে না। একসাথে চলাচল করবে না। ওকে, চলাচল করবে না। সেজন্য এটা হচ্ছে কি একচক্রী। এখানে কি দুইটা একসাথে ঘটে, তাই না?
দুইটা একসাথে ঘটে। হ্যাঁ, সবই বরাবর, শোষণতন্ত্র থেকে শুরু করে জনতন্ত্র কি সব আমি বলছি না রুই মাছের নাড়ি বুড়ি সব বাইরে করবো আজকে। প্রতিটা প্রতিটা ওয়ার্ড বুঝাই দিচ্ছি না আমি। বললাম তো এই আজকের ক্লাস করার পর রুই মাছ নিয়ে জীবনে তোর মাথায় প্রশ্ন জাগবে না। তাহলে দুইটা একসাথে ঘটে, ঠিক আছে? একটু এক চক্রিয়া দ্বি চক্রির মধ্যে বুঝতে পারছিস তো? এখন হচ্ছে যে কি বলা হয়, কি বলতাম এখন, দেখছো সবকিছু মনে রাখতে হয়। মানুষের হৃৎপিণ্ড কিভাবে চলে? হুম, মানুষের হৃৎপিণ্ডটা কি? এটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড। জাস্ট হালকা জ্ঞান দিচ্ছি যে এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম, এটা ডান ভেন্ট্রিকল, এটা বাম ভেন্ট্রিকল, তাই না? এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাই না? রাইট অ্যাট্রিয়াম এখান থেকে হচ্ছে যে সারা দেহ থেকে শিরা এসে, সারা দেহ থেকে, আচ্ছা আমি আগে স্ট্রাকচারটা পড়াই। বাম অ্যাট্রিয়াম থেকে ধমনী বেরোয়, কি বের হয়? ধমনী বেরোয়, এই মহাধমনী, ধমনী বের হয়। বাম অ্যাট্রিয়াম বলতেছি, বাম ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে হচ্ছে ধমনী বের হয়। এই ধমনীটা একটা সময় কোষিক জালিকায় বিভক্ত হয়, কোষিক জালিকায়। হ্যাঁ, কোষিক জালিকায় বিভক্ত হয়ে কোষিক জালিকা সবগুলো একত্র হয়ে আবার শিরা গঠন করে। কি গঠন করে? শিরা গঠন করে। এই শিরাটা যায় কোথায়? এই শিরাটা যায় হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। কোথায় যায়? রাইট অ্যাট্রিয়াম। আজকের পর কখনো বলবি না বেসিকটা, বুঝতে পারছি? রাইট অ্যাট্রিয়ামে যাই। এখন ফুল স্ট্রাকচারটা আমি এখন বুঝাচ্ছি। এটা হচ্ছে শিরা, এটা কি শিরা, তাই না? আর এটা হচ্ছে ধমনী। প্রথমে ধমনী দিয়ে, শিরা দিয়ে কি যায়? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাই না? আমি এদিক থেকে আসতেছি, ধমনী থেকে নিয়ে এসে শিরা থেকে আসতেছি, তারপর ধমনীতে যাব। হ্যাঁ, কারণ এটাই তো লুপ লুপ আকারে ঘুরতে থাকে, লুপ আকারে এটা ঘুরতে থাকে না? এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা এখানে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই রাইট অ্যাট্রিয়াম থেকে একটা ধমনী বের হয়, এটাকে বলা হয় পালমোনারি ধমনী। এটাকে কি বলা হয়? এটা যায় কোথায়? ফুসফুসে। এটা কোথায় যায়? ফুসফুসে যায়, ফুসফুসে যায়। ওকে, ধমনীর কাজ হচ্ছে নরমালি অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়ার, তাই না? কিন্তু এই একটা মাত্র ধমনী আছে যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। ওই মনে আছে পালমোনারি? পালমোনারি থাকলে উল্টা রক্ত নেয়। পালমোনারি দেখ, পালমোনারি ধমনীটা গেছে ফুসফুসে, ফুসফুসের নাম হচ্ছে পালমোনারি। হ্যাঁ, ওই পালমোনারির নাম অনুসারে হচ্ছে যে ধমনীটা, ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে যায়, তার মানে এই ধমনীটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে গেছে না? তার মানে এটা একটা ধমনী, কারণ ধমনী অলওয়েজ হৃৎপিণ্ড থেকে অন্য অঙ্গে যায়। ওকে, আর এটা কোন ধরনের ধমনী? এটা হচ্ছে পালমোনারি ধমনী। কেন পালমোনারি ধমনী? কারণ এটা ফুসফুসে গেছে, সেজন্য ফুসফুসের নাম অনুসারে দিয়েছে পালমোনারি ধমনী। এখন এই ধমনীতে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই যাবে, আর তো চান্সই নেই। কারণ কেন? কারণ এখানে তো আসছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হইতে পালমোনারি ধমনী দিয়ে কোথায় গেছে? ফুসফুসে গেছে, তাই না? ফুসফুসে অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি থাকে। ফুসফুসে কি বেশি থাকে? অক্সিজেনের ঘনত্ব। কারণ আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি না, ওই অক্সিজেন গুলো ফুসফুসে জমা থাকে না। তার মানে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড তুলনায় অক্সিজেন বেশি থাকে। ফুসফুস থেকে একটা শিরা বের হয়, এই শিরাটার নাম কি? পালমোনারি শিরা, যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে যায়। বুঝতে পারছি? এটা হচ্ছে পালমোনারি শিরা। শিরা নরমালি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, এই শিরাটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আসবে। কারণ কেন? ফুসফুসে যে কার্বন ডাইঅক্সাইড গেছে, হ্যাঁ, আর ফুসফুসের অক্সিজেনের ঘনত্ব কার্বন ডাইঅক্সাইড থেকে বেশি, তখন ব্যাপন হারের কারণে এক্সচেঞ্জ হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়। তখন ফুসফুসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গুলো ঢুকে যায়, রক্ত থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড ঢুকে, আর ফুসফুস থেকে অক্সিজেন গুলা রক্তে চলে আসে। এক্সচেঞ্জ করে আর কি, রক্ত আর ফুসফুস একে অপরের সাথে গ্যাস বিনিময় করে ব্যাপন ব্যাপনের কারণে, কারণ একটার ঘনত্ব একটা ঘনত্বের থেকে বেশি কম। রক্ত হচ্ছে অক্সিজেনের ইয়া ঘনত্ব কম থাকে, আর ব্যাপন প্রক্রিয়া সবসময় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় না, গ্যাস ছড়াই পারে না। সেই জন্য ফুসফুস থেকে অক্সিজেন গুলা ইয়াতে আসে, রক্তে চলে আসে। আবার ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম, সেই জন্য রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে যায়।
এবার ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা বাতাসের মাধ্যমে ছেড়ে দিই, ওইটা আর পড়াচ্ছি না, ঠিক আছে? ওই নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। এবার হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন গুলা রক্তে চলে আসছে না। এবার এবার এই একটা মাত্র পালমোনারি শিরা আছে যেটা হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবার অ্যাট্রিয়ামে নিয়ে আসে, বুঝতে পারছি? এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এবার লেফট ভেন্ট্রিকলে যায়। এই লেফট ভেন্ট্রিকল থেকে এবার সারা দেহের ধমনির মাধ্যমে যায়, ধমনির মাধ্যমে যায় এবার কোষিক জালিকাতে যায়, কোষিক জালিকাতে আবার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি, বুঝতে পারছি? কোষিক জালিকায় কার ঘনত্ব বেশি? কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কেন বেশি কোষিক জালিকায়? কারণ এই ধমনিটার বিভিন্ন অঙ্গকে পার করে গেছে না, বিভিন্ন অঙ্গে রক্ত সাপ্লাই দিছে না, বিভিন্ন টিস্যুতে যখন রক্ত সাপ্লাই দিছে, টিস্যুতে যখন মেটাবলিজম কাজ চলে তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, শ্বসন প্রক্রিয়া বলছি না, অন্তঃশ্বসনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় টিস্যুতে। যে প্রক্রিয়ায় আমাদের দেহের কোষগুলা অক্সিজেনকে ইউজ করে খাদ্যবস্তু জারিত করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এটাকে অন্তঃশ্বসন বলে বলছিলাম না, শ্বসন প্রক্রিয়ায়। তার মানে এই টিস্যুগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই না? এই কার্বন ডাইঅক্সাইড গুলো হচ্ছে কোষিক জালিকাতে যায়, বুঝতে পারছি? এবার হচ্ছে আবার সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ এবার শিরার মাধ্যমে আবার এখানে ঢুকে আবার সেম চক্রটা করতে থাকে। জিনিসটা ফুল বুঝাতে পারছি কিনা আমাকে বলতো, বুঝাতে পারছি? ওকে, রাইট ভেন্ট্রিকলের কাজটা মোটামুটি না পড়লেও হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা হচ্ছে নর্মাল একটা সেন্স দিছি, নর্মাল আইডিয়া। তার মানে দেখ, এই সাইডটা সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে কাজ করতেছে না, আর এই সাইডটা সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে কাজ করতেছে। তার মানে দুইটা একসাথে করতেছে, তাই না? এই লুপটা তো বারবার ঘুরতেই আছে, এই লুপটা, এটাই হচ্ছে যে কি দ্বিচক্র, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন দুইটা লুপই বারবার করতেছে একসাথে। কিন্তু এখন রুই মাছের ক্ষেত্রে কি ঘটে সেটা পড়াবো। 6 মিনিটে পুরো হার্ট বুঝাই দিছি, মানুষের হার্ট বুঝাই দিছি। হুম, ইজি না? ফুল জিনিসটা ফিল করতে পারছিস তো? এটা জীবনে ভুলা যাবে না আর। এবার হচ্ছে রুই মাছেরটা পড়াবো। মানুষটা যদি বুঝে থাকো রুই মাছেরটা কোনো ব্যাপারই না, রুই মাছেরটা কি কোনো ব্যাপারই না। এটা হচ্ছে রুই মাছ। শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? এই যে এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে কি হার্ট, এই যে বলে দিছি এটা হার্ট, এটা হচ্ছে রুই মাছের হার্ট, দেখছস? এটা হচ্ছে রুই মাছের হার্ট। শিরা দিয়ে রক্ত রুই মাছের হার্টে প্রবেশ করছে, তাই না? বায়োলজিতে নীল কালার রক্ত দেখবি, তার মানে এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। লাল কালার রক্ত দেখবি, এটা হচ্ছে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে দুইটাই লাল কালার হয়, এদের বোঝার জন্য দিছে। তার মানে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শিরায় প্রবেশ করছে, হার্টে প্রবেশ করছে, তাই না? অ্যাট্রিয়ামে প্রবেশ করছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করছে, এবার ভেন্ট্রিকুলার থেকে আর্টারির মাধ্যমে, প্রথমে বালবাস আর্টারিওসাস, এরপর হচ্ছে আর্টারির মাধ্যমে এটা কোন জায়গায় গেছে বলতো? এটা হচ্ছে যে ফুলকাতে গেছে। কোথায় বলতো? ফুলকায়। এটা কোথায় গেছে? ফুলকাতে। ম- মানুষ মানুষের যে হচ্ছে ফুসফুস আর হৃৎপিণ্ড হচ্ছে ফুলকা। ফুলকার মধ্যে অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম থাকে। আর ফুলকার মধ্যে যখন ধমনীটা গেছে এই জায়গায় ফুলকা অবস্থিত, এই জায়গায় যখন ফুলকা অবস্থিত, এই জায়গায় কিন্তু ধমনীটা ভাগ হয়ে কোষিক জালিকা ভাগ হয়ে গেছে, তাই না? কোষিক জালিকা ভাগ হয়ে গেছে এই জায়গায়। তার মানে কি এখন এই কোষিক জালিকার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আর এদিকে আবার ফুলকার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে। তার মানে এখন ব্যাপন প্রক্রিয়া কি হবে? ফুলকা থেকে অক্সিজেন কোষিক জালিকায় যাবে, আর কোষিক জালিকা থেকে কার্বন ডাইঅক্সাইড ফুলকাতে যাবে। গ্যাস এক্সচেঞ্জ হয়ে গেছে। এই গ্যাস এক্সচেঞ্জ হয়ে যাওয়ার ফলে এবার ধমনীটা কি হয়ে গেছে? এই কোষিক জালিকাগুলো মিলিত হয়ে আবার ইয়াতে পরিণত হয়েছে, কিসে পরিণত হয়েছে? ধমনীতে পরিণত হয়েছে, ধমনীতে পরিণত হয়ে গেছে। আর এখন কি সমৃদ্ধ রক্ত হয়ে গেছে? এখন এগুলো সবগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে এরপরে মানুষের ক্ষেত্রে কি হতো? এই পালমোনারি শিরা দিয়ে আবার সেটা হৃৎপিণ্ডে আসতো, তাই না?
ভেন্ট্রিকুলার মাধ্যমে এবার মহাধমনী দিয়ে ফুল রক্ত যেত, কিন্তু আমাদের রুই মাছে কি 4টা প্রকোষ্ঠ আছে? 2টা প্রকোষ্ঠ আছে, 2টা প্রকোষ্ঠ তো অলরেডি পার করে ফেলছে না? এই হার্ট যখন পার করে ফেলছে তখন হচ্ছে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবার সারা দেহে যায়। সারা দেহ থেকে দেহের টিস্যুগুলো এই অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেন অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ইউজ করে, রক্তে যে অক্সিজেন গুলাকে আছে এগুলো টিস্যুগুলা অক্সিজেনকে ইউজ করে খাদ্যবস্তু জারিত করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই ধমনীগুলো পরবর্তীতে আবার কোষিক জালিকা ভাগ হয়, কোষিক জালিকাগুলো মিলিত হয়ে আবার একটা শিরা উৎপন্ন করে। এখন এই শিরাগুলোতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যাবে না, কারণ দেহের কোষগুলো তো অক্সিজেনকে ইউজ করে ফেলছে, টিস্যুগুলো তো অক্সিজেনকে ইউজ করে ফেলছে, ইউজ করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে না? এখন হচ্ছে এগুলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে গেছে না? তাই এই ধমনীগুলো মিলিত, এই কোষিক জালিকাগুলো মিলিত হয়ে আবার শিরা উৎপন্ন করে, আবার সেটা হাটে যায়, আবার সেটা হয়, শেষ। বুঝতে পারছস? তুই বুকে হাত তুই বুকে হাত রেখে বলতে এটা বুঝতে পারছস? আমি বলি, মানুষের ক্ষেত্রে দেখ একটু মানুষের ক্ষেত্রে দেখ একটু আগে ফুসফুস থেকে যখন আবার একটা নল বেরিয়েছে, রক্তবাহিকা বেরিয়েছে, এটাকে আমরা পালমনের শিরা বলতেছি। কেন? ফুসফুস থেকে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আবার হৃৎপিণ্ডে প্রবেশ করছে, তাই না? লেফট অ্যাট্রিয়ামে। আর কোন রক্তবাহিকা যখন হৃৎপিণ্ডে প্রবেশ করে তখন এটাকে আমরা শিরা বলি। আর এটা যেহেতু ফুসফুস থেকে প্রবেশ করছে সেজন্য এটাকে পালমোনারি শিরা বলতেছি। ইয়ার ক্ষেত্রে কি হয়, ফুলকা থেকে যখন ফুলকা থেকে যখন রক্তবাহিকাটা বের হয় এটাকে আর আমরা শিরা বলতেছি না, কারণ এটা পুনরায় হৃৎপিণ্ডে যায় না। এটাই মহাধম হিসেবে কাজ করে ফেলে, ধমনী হিসেবে কাজ করে ফেলে, মহাধমনী হিসেবে কাজ করে সারা দেহ ঘুরে এসে তারপর আবার হৃৎপিণ্ডে আসে। বুঝতে পারছি? রুই মাছের শুধু এই পার্টটা ক্যান্সেল। এই ফুসফুস থেকে যেটা বেরোছে, এই রক্তবাহিকাটাই মহাধমনী হিসেবে কাজ করে, মহাধমনী হিসেবে কাজ করে সারা দেহে গিয়ে আবার ওখানে পৌঁছায়। বুঝতে পারছি? আর এই পার্টটা যখন ক্যান্সেল তখন 2টা পার্টই আছে, দেখছস? এই 2টা পার্টই আছে। জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে তুই আমাকে শুরু থেকে বলতো প্রথমে কি হয়, এই দিক থেকে বল। প্রথমে একটা শিরা হৃৎপিণ্ডে প্রবেশ করে, তার মানে এই হাড়টা কিন্তু এই হৃৎপিণ্ড রক্তকে পাস করে। সেই জন্য রুই মাছের হাড়কে কি বলা হয়? রুই মাছের হাড়কে কি বলা হয় একটু আগে পড়ছিলাম না? এই যে রুই মাছের হাড়কে ভেনাস হার্ট বলা হয়। ভেনাস মানে হচ্ছে ভেইন, ভেইন মানে শিরা। বুঝতে পারছি? এখানে হচ্ছে প্রবেশ করে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ অ্যাওর্টার মাধ্যমে কোষিক জালিকায় বিভক্ত হয়ে যে জায়গায় ফুলকা আছে ওই জায়গায় কোষিক জালিকায় বিভক্ত হয়ে যায়, ফুলকার সাহায্যে গ্যাস এক্সচেঞ্জ করে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে যায়। তারপরে এখান থেকে ধমনীটা বের হয়ে সারা দেহে প্রবেশ করে। তারপর হচ্ছে সারা দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এগুলো আবার এই রক্তের মধ্যে প্রবেশ করে কোষিক জালিকায় বিভক্ত হয়ে আবার শিরায় পরিণত হয়, ওই কার্বন ডাই অক্সাইড আবার আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, একদম এক চক্র। বুঝতে পারছি? দেখছস, প্রথমে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করছে, এরপর এটা অক্সিজেন প্রবেশ করছে, যেকোনো একটা ঘটতেছে, দুইটা কিন্তু একসাথে ঘটতেছে না। দুইটা কি একসাথে ঘটতেছে? একসাথে ঘটতেছে না, সেজন্য এটাকে একচক্রী বলা হয়। তাহলে হৃৎপিণ্ড শেষ। এবার হচ্ছে ধমনীতন্ত্র। ইয়েস, ধমনীতন্ত্র। ধমনীতন্ত্র হচ্ছে রুই মাছের সবথেকে কঠিন পড়া। এতক্ষণ যা পড়ছো এগুলো সবথেকে সহজ। ধমনীতন্ত্র হচ্ছে রুই মাছের সবথেকে কঠিন পড়া। রুই মাছে ধমনীতন্ত্র তার মানে অনেকগুলো ধমনী থাকবে। তো 3 ধরনের ধমনী পাওয়া যায়: অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বিশেষ ধমনী। হ্যাঁ, অন্তর্বাহী অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে যে চার জোড়া ধমনী, 4 জোড়া ফুলকা প্রবেশ করে হৃৎপিণ্ডতে, ফুলকা থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। আচ্ছা, এগুলো আমি বুঝাই দিচ্ছি। এই যে দেখতেছো চিত্র, দেখতেছো তো? আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম, রুই মাছে ফুলকা কয়টা থাকে দেখি বলতো? 4 জোড়া ফুলকা থাকে, তাই না? তার মানে দুই সাইডে চারটা চারটা করে, দুই সাইডে চারটা চারটা করে। আমি শুধু এক সাইডে দেখাচ্ছি, আরেক সাইডে সেম ঘটনা ঘটবে। বুঝতে পারছি? এই যে ভেন্ট্রাল অ্যাওয়ার্ডটা তো আশা করি কি এটা আর বোঝানো লাগবে না, ভেন্ট্রাল অ্যাওয়ার্ডটা।
ভেন্ট্রিকল থেকে যে এয়ারটা উৎপন্ন হয়েছে, ভেন্ট্রিকল থেকে প্রথম যে ধমনীটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় বালবাস আর্টারিওসাস, গোড়া অংশটাকে। ওই বালবাস আর্টারিওসাস থেকে হচ্ছে পরবর্তী ভেন্ট্রাল অ্যাওর্টা বা ধমনী উৎপন্ন হয়েছে, তাই না? এই ধমনীটা 4টা শাখায় বিভক্ত হয়ে যায়। কয়টা শাখায় বিভক্ত হয়ে যায়? 4টা শাখায়। 1টা, 2টা, 3টা, 4টা। বুঝতে পারছি? 4টা শাখায়। অ্যাকচুয়ালি 4টা শাখায় না, 4 জোড়া শাখায়। আমি শুধু এক সাইড দেখাচ্ছি, আরেক সাইডেও ঠিক সেম ভাবে মোট 8টা শাখায় বিভক্ত হয়ে যায়। একটা একটা শাখা যাই, একটা শাখা যাই কোথায়? এই ফুলকায়, তাই না? আরেকটা শাখা যায় এই ফুলকায়, আরেকটা শাখা যায় এই ফুলকায়, আরেকটা শাখা যায় এই ফুলকায়। একটু বুঝছিস কিনা বল। এখন কথা হচ্ছে এখানে আরেকটা ফুলকা দেখতে পাচ্ছি, এটা কোত্থেকে আসছে, তাই না? আমরা তো জানি ফুলকা হচ্ছে 4 জোড়া, এক সাইডে 4টা করে থাকে, এখানে তো এক সাইডে 5টাই গেছে। এটা অ্যাকচুয়ালি ফুলকা না, এটা হচ্ছে ফুলকার মতন দেখতে আরেকটা অঙ্গ থাকে। এটা হচ্ছে ফুলকার মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ফুলকা না, সেজন্য এটাকে বলা হয় সিউডো ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা, আর সিউডো মানে কি? ভ্রান্ত ব্রাঙ্ক। মানে দেখতে মনে হবে যে এটা কি ফুলকা, কিন্তু অ্যাকচুয়ালি ফুলকা না। বুঝতে পারছি? যেমন হচ্ছে তুই একটা সিউডো স্টুডেন্ট সিউডো স্টুডেন্ট মানে কি বলতো? তোকে দেখতে লাগে যে তুই স্টুডেন্ট, তুই পড়ালেখা করস, কিন্তু আসলে পড়ালেখা করস না, এটা ভ্রান্ত। ওকে। তারপর হচ্ছে যে এরকম অনেক আমাদের আশেপাশে সিউডো কাপল আছে, দেখলে মনে হয় যে কাপল, কিন্তু ওরা আসলে বেস্ট ফ্রেন্ড, কাপল না। তো এই শাখাগুলাকে কি বলতেছি? এই শাখাটাকে বলতেছি, তো আমি এদিক থেকে শুরু করতেছি আর কি। এই শাখাটাকে বলতেছি প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কেন? অন্তর্বাহী কেন? অন্তর্বাহী মানে হচ্ছে এটা ধমনীটা ফুলকাতে প্রবেশ করতেছে, তাই না? ফুলকার ভিতরে প্রবেশ করতেছে। এ দেখ, এই ধমনীগুলা বের হয়ে ফুলকার ভিতরে যাচ্ছে, তাই না? ফুলকার ভিতরে যাচ্ছে, সেজন্য এটাকে বলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তো ঠিক সেম ভাবে প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তারপর হচ্ছে দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তারপর হচ্ছে তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। একটু বুঝছস? ওকে। তাহলে এই গেল অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর কাজ। হ্যাঁ, এরপর আমরা কি বলছিলাম? একটু আগে দেখতো, একটু আগে কি বলছিলাম? এই শিরাগুলা ফুলকায় প্রবেশ করে, তাই না? সরি, শিরা বলতে এই ধমনীটাই, অ্যাওর্টা না, ইয়া, শিরা না, শিরা তো এটা, এটা হচ্ছে শিরা। এতক্ষণ কি পড়াইলাম? এরপর হচ্ছে বালবাস আর্টারিসাস, এটা বালবাস আর্টারিসাস না? ভেন্ট্রিকল থেকে যেটা বের হয়, বালবাস আর্টারিসাসের পর কি কি উৎপন্ন হয়? অ্যাওর্টা না? বা আর্টারি না, ধমনী না? তো রুই মাছের হার্টকে কি বলা হয়? ভেনাস হার্ট বলা হয় না? কারণ রুই মাছের পুরো হার্ট দিয়ে তো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে যাবে। তো এটা রুই মাছের ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে যাবে। বুঝতে পারছিস? তাই নীল দেখলে যেটাকে শিরা ডাকবি এমন কোনো কথা নেই। আর রুই মাছের হার্টটাই তো ভেনাস হার্ট, এটা ফুল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তো হয় যে ফুলকাতে গিয়ে, এটা তো হার্টের বাইরে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়। এর আগে তো কার্বন ডাইঅক্সাইডই থাকে। তার মানে কি? এই যে এখান থেকে যে ধমনীগুলো যাচ্ছে না, ধমনীগুলা দেখছস? আমি যদি সুন্দর করে দেখাই, এই জায়গায় ফুলকা আছে, ধর এটা ফুলকা। হুম, এটা হচ্ছে রুই মাছের হার্ট, এটা হচ্ছে রুই মাছের হার্ট। তো এখান থেকে ধমনী বের হয়েছে, বালবাস আর্টারিসাস থেকে ধমনী বের হয়েছে, ধমনীটা বের হয়ে এই যে ফুলকায় গেছে না, ফুলকায় গিয়ে 4টা শাখায় বিভক্ত হয়ে যায়। এক সাইড থেকে দেখলে 4টা শাখায় আর কি, অ্যাকচুয়ালি 8টা শাখায়। আরেকটা ওই সাইডে করতেছে। এই দেখছো 4টা শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, দেখছস? এটাকে বলা হয়, এটাকে কি বলা হচ্ছে? অন্তর্বাহী ধমনী। প্রথম অন্তর্বাহী ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী ধমনী, তৃতীয় অন্তর্বাহী। এরপর ফুলকা থেকে ধমনী বের হয় না আবার? এই যে ফুলকা থেকে ধমনী বের হয় না? এই ফুলকা থেকে আবার যে ধমনীগুলো বের হয় এগুলো আবার 8টা শাখায় বিভক্ত হয়, এক সাইডে 4টা করে। হ্যাঁ, এগুলাকে বলা হয় বহির্বাহী ধমনী, কারণ এগুলো ফুলকা থেকে বের হচ্ছে, সেজন্য এগুলাকে বলা হয় বহির্বাহী ধমনী। জিনিসটা বুঝাতে পারছি এবার? এই যে এটা প্রবেশ করছে, আবার ফুলকা থেকে যেটা বের হচ্ছে এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ব্রাঙ্কিয়াল কথাটা আসে ফুলকা থেকে। দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তৃতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এরকম করে। বুঝাতে পারছি কিনা? পড়া কিন্তু এখানে শেষ না, পড়া কিন্তু এখানে শেষ না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আহ
প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় বহির্বাহী ধমনী। আচ্ছা দেখ, প্রথমত প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী যেটা আছে না, আর দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী যেটা আছে না, এরা দেখ, এরা কিন্তু দুইটা এক জায়গায় মিলিত হয়েছে, এক জায়গায় মিলিত হয়েছে না। এটাকে বলা হয় ল্যাটেরাল অ্যাওর্টা। এটাকে কি বলা হয়? ল্যাটেরাল অ্যাওর্টা। এক জায়গায় মিলিত এরকম একটা স্ট্রাকচার গঠন করছে, দেখ উপরের দিকে, দেখছস? উপরের দিকে এরকম একটা স্ট্রাকচার গঠন করছে, এটাকে বলা হয় সার্কিউলার সেফালিস। এটাকে কি বলা হয়? সরি, সার্কিউলার সেফালিকাস। হ্যাঁ, সার্কিউলার সেফালিকের উপরে দেখ দুইটা ধমনী বেরিয়েছে, একটা সিংহের মতন, দেখছস? এগুলাকে বলে ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনী কাজ কি? ক্যারোটিড ধমনীর কাজ হচ্ছে যে ব্রেনে রক্ত সাপ্লাই দেওয়া। কোথায় সাপ্লাই দেওয়া? ব্রেনে রক্ত সাপ্লাই দেওয়া। তারপর হচ্ছে দেখ, তৃতীয় আর চতুর্থ ব্রঙ্কিয়াল বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর কাজ কি তাহলে? এটা তৃতীয় আর চতুর্থ না? তৃতীয় আর চতুর্থ দেখ, প্রথম আর দ্বিতীয়টা যখন মিলিত হয়ে গেছে, এটাকে এখন ল্যাটারাল অ্যাওর্টা বলতেছি। তার মানে এই দুইটা মিলিত এখন ল্যাটারাল অ্যাওর্টা হয়ে গেছে না? এই ল্যাটারাল অ্যাওর্টা নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তৃতীয় আর চতুর্থ প্রথমে কি হচ্ছে? আগে নিজেরা মিলিত হয়েছে, দেখ আগে নিজেরা মিলিত হয়েছে না? দেখতে পাচ্ছ তো? এ দেখ, আগে নিজেরা মিলিত হয়েছে, আগে নিজেরা মিলিত একটাতে পরিণত হয়েছে, একটাতে পরিণত হয়ে এবার ল্যাটারাল অ্যাওর্টার সাথে যুক্ত হয়েছে। এই যে এই যে প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী দুইটা এক হয়ে যে স্ট্রাকচারটা গঠন করছে এরকম, এটাকে বলে ল্যাটারাল অ্যাওর্টা। হ্যাঁ, এই ল্যাটারাল অ্যাওর্টা যখন নিচের দিকে যাচ্ছে, তখন দেখ ৩ নাম্বার আর ৪ নাম্বার বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আগে নিজেরা এক হয়েছে, নিজেরা এক হয়ে একটা ধমনীতে পরিণত হয়েছে, এরপর এটা ল্যাটারাল অ্যাওর্টার সাথে যুক্ত হয়েছে। এবার এটা যুক্ত হয়ে আবার নিচের দিকে নামতেছে, ঠিক আছে? তো নিচের দিকে নামে এখানে একটা ডর্সাল অ্যাওর্টা গঠন করে। কি 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 গঠন করে? ডর্সাল অ্যাওর্টা। হ্যাঁ, আর আরো আরো ক্লিয়ার করে পড়াবো আস্তে আস্তে, আপাতত পরিচয়গুলো পড়। ডর্সাল অ্যাওর্টা গঠন করে, ওকে? ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল অ্যাওর্টা মানে হচ্ছে যে, ডর্সাল মানে পৃষ্ঠীয়। ডর্সাল মানে কি? পৃষ্ঠীয়। তো তার মানে কি, এটা পিঠের দিকে রক্ত সাপ্লাই দেয়, বুঝতে পারছি? এখান থেকে যে ধমনীটা গেছে, এই ডর্সাল অ্যাওর্টা এটা পিঠের দিকে রক্ত সাপ্লাই দেয়। তারপর হচ্ছে দেখ, আরো আছে, আরো আছে। এই যে প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী থেকে, এই যে দেখছো প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী যেটা, এই যে এটা, এই যে এটা থেকে আরেকটা ধমনী তৈরি হয়েছে, এটাকে বলা হয় হাইওয়েট ধমনী। যেটা হচ্ছে সিউডো ব্রাঙ্ক, যেটা ফুলকার মতন আরেকটা অঙ্গ, ওখানে যাই, ওখানে যাই, ওখান থেকে আরেকটা ধমনী, সিউডো ব্রাঙ্ক থেকে আরেকটা ধমনী বের হয়, ওকে? এই যে দেখ, সিউডো ব্রাঙ্ক থেকে আরেকটা ধমনী বেরিয়েছে। এই সিউডো ব্রাঙ্ক থেকে আরেকটা ধমনী যেটা বের হয়, এটাকে বলা হয় অপথ্যালমিক ধমনী। এটাকে কি বলা হয়? দেখছো অপথ্যালমিক ধমনী, এই যে অপথ্যালমিক ধমনী। অপথ্যালমিক নামটা শুনে বুঝতে পারছো এটা রক্ত কোথায় সাপ্লাই দিবে? চোখে, চোখে, চোখে রক্ত সাপ্লাই দিবে। আসলে কি কঠিন পড়াটা? হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো এগুলো আলাদা আলাদা করে একটু একটু করে পড়লে মনে থাকবে, বুঝতে পারছি? ল্যাটারাল অ্যাওর্টা কিভাবে গঠন হয়েছে, সার্কিউলার সেফালিকাস কিভাবে গঠন হয়েছে, এই এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ, বাকিটা তো তুই নিজে বুঝতে পারছিস যে ৮ জোড়া ধমনী ফুলকা প্রবেশ করবে, আবার ৮ জোড়া ধমনী ফুলকা থেকে বের হবে। এক সাইড হিসাব করলে চারটা চারটা করে পাবো, চারটা করে পাবো না? এটা একটু পর আরো ক্লিয়ার ক্লিয়ার হবে, ওকে? দেখ এখানে কিন্তু বলে দিছে, এখানে কিন্তু বলেই দিছে এটা যে এক পাশের দৃশ্য। তাহলে এই পড়াটা শেষ তাহলে। হ্যাঁ, এবার হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, সিলিয়াক ও মেসেন্টারিক, এগুলো নিজেরা পড়ে যাবি। সাবক্লেভিয়ান ধমনী, এটা নাম শুনে বোঝা যাচ্ছে বক্ষ দেশে রক্ত সাপ্লাই দিবে। ক্লেভিয়ান, ক্লেভিয়ান শব্দটা বুকের সাথে সম্পর্কিত না? সিলিয়াক ও মেসেন্টারিক, মেসেন্টারিক ওয়াটা যেখানে থাকবে বুঝবি এটা পাকস্থলী বা খাদ্যবস্তু
পরিপাকের সাথে সম্পর্কযুক্ত। তার মানে কি পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, মলাশয় এগুলোতে রক্ত সাপ্লাই দিবে। প্যারাইটাল ধমনী, প্যারা মানে বুঝতে পারছো বাইরের দিক, ঠিক না? প্যারাইটাল তার মানে কি দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে। হ্যাঁ, রেনাল ধমনী, রেনাল হচ্ছে বৃক্কের আরেক নাম, তাহলে বৃক্কে রক্ত সরবরাহ করবে। ইলিয়াক ইলিয়াক ধমনী বলছি না শ্রোণী দেশে, আমি বলছি না ইলিয়াক নামে একটা হাড্ডি পাওয়া যায়, তার মানে কি এটা শ্রোণী পাখনায় রক্ত সংবহন করবে। কর্ডাল ধমনী, কর্ডাল ধমনী হচ্ছে যে লেজে রক্ত সরবরাহ করে। কর্ডাল ধমনী কোথায় করে? কর্ডাল মানে লেজ, কর্ডাল মানে কি লেজ, লেজে রক্ত সরবরাহ করে। ওকে ওকে এখন কথা হচ্ছে যে সাবক্লেভিয়ান ধমনী। ক্লেভিয়ান কি রুই মাছে পাওয়া যায়? ক্লেভিয়ান একটা বুকের হাড্ডি কি রুই মাছে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু নামগুলো হচ্ছে মানুষের নাম অনুসারে করছে আর কি। মানে সাবক্লেভিয়ান মানে বুক, ক্লেভিয়ান নামটা শুনলে আমরা বুঝবো বুক, ঠিক আছে? তারপর মেসেন্টারিক নামটা শুনলে বুঝবো যে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়। প্যারাইটাল নামটা শুনলে বুঝবো এটা দেহ প্রাচীর। এই মানুষের নাম অনুসারে করছে। রেনাল ধমনী, বৃক্কে রক্ত পরিবহন করে এগুলা। যেমন ইলিয়াক হাড্ডিটাও কিন্তু ইয়াতে পাওয়া যায় না, রুই মাছে পাওয়া যায় না। এটা মানুষের নাম অনুসারে করছে। ইলিয়াক মানে কি শ্রোণীদেশে কোন একটা হাড্ডিকে বোঝায়। তার মানে ইলিয়াক ধমনী মানে কি শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ, রক্ত পরিবহন করে। এগুলো নাম শুনলে বুঝে যেতে হবে। এগুলো কিন্তু ইজি পড়া, একদম ইজি জিনিস। হুম, এবার যে শিরাতন্ত্র, শিরাতন্ত্র একটু আগে, এখন কি বলছে? এখন বলছে ধমনীতন্ত্র, তাই না? এখন আমরা পড়বো শিরাতন্ত্র। শিরাতন্ত্র ইজি, এটাতে কোনো প্যাচ নাই। এটাতে কি নেই? কোনো প্যাচ নাই। ধমনীতন্ত্রতে যেমন অনেকগুলো ধমনী বেরিয়েছে, সে হাবিজাবি কাজ করতেছে, এত এত হিসাব নেই শিরাতন্ত্রে। তো শিরাতন্ত্র দুইটা ভাগে ভাগ করা যায় শিরাতন্ত্রকে। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, আর আরেকটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। হুম, সিস্টেমিক মানে কি জানো? ওরা সিস্টেমে কাজ করে। যেমন তুই, কেন তুই? কারণ তোর কেউ নাই। তুই কোথাও কোচিং এ গেলে, ধর কোচিং এ গেছস বা বাইরে গেছস, বাইরে গেছস, বাইরে থেকে সরাসরি বাসায় চলে আসতেছস, একদম সিস্টেমে কাজ। হুম, তার মানে কি এগুলো হচ্ছে দেহতে থাকে, এই শিরাগুলো দেহ থেকে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসতেছে। দেহ থেকে, দেহের কোষ দ্বারা যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হচ্ছে। কারণ দেহের টিস্যু বা কোষগুলো কি করে? খাদ্যবস্তুকে জারিত করার জন্য অক্সিজেনকে ইউজ করে, খাদ্যবস্তুগুলো ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাই না? ওকে, তার মানে একটাই কাজ, দেহ থেকে হৃৎপিণ্ডে, ওর পথ এটাই, এ যাচ্ছে আসতেছে শেষ। পর্টাল গুলো হচ্ছে আমি। হুম, আমি কি করি? আমরা ঠিকই হৃৎপিণ্ডে আসবো, আমি ঠিকই আবার বাসায় আসবো। আমার ভার্সিটি ছুটি হলে আমি ভার্সিটি থেকে বাসায় আসবো ঠিকই, কিন্তু ভার্সিটি থেকে বাসায় আসার মাঝখানে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসবো, ঠিক আছে? মানে থার্ড একটা পার্টির সাথে দেখা করে তারপর বাসায় আসতেছি, আলটিমেটলি বাসায় আসতেছি, কিন্তু থার্ড একটা পার্টির সাথে দেখা করে। বুঝতে পারছি? তো আমার মধ্যে কোনো সিস্টেম নেই, তোর মধ্যে আছে, এটাই। সিস্টেমিক গুলো কি করে? সিস্টেমিক হচ্ছে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা আছে, এদেরকে নিয়ে গঠিত। সিস্টেমিক শিরা হচ্ছে কারা দেখি? এক জোড়া, মানে দুইটা কার্ডিনাল শিরা, দুইটা হচ্ছে যে দুইটা হচ্ছে জুগুলার শিরা, আর দুইটা দুইটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। এরা হচ্ছে কি সিস্টেমিক শিরা। আমি চিত্রটা দেখাইলে বুঝবি। এই যে এটা হচ্ছে চিত্র, হ্যাঁ, চিত্রটা বড় করে দ্বারা, বড় করি, চিত্রটা বড় করলাম। ওকে, ডাক্তার স্কুবেরি একটা ওয়ার্ড পড়াইছিলাম, মনে আছে? ডাক্তার ডাক্তার স্কুবেরি, ওই সাইনাস ভেনাসের উৎপত্তি হয় ডাক্তার স্কুবেরি থেকে, শিরাতন্ত্রের অংশ। বলছিলাম মনে আছে? একটু আগে বলছিলাম। আমি তখন বলছিলাম যে ডাক্তার স্কুবেরিটা যখন আসবো তখন পড়াবো। এটা দেখ, এটা হচ্ছে যে সম্মুখ কার্ডিনাল শিরা। এই যে একটু আগে বলছি এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা থাকে, এই যে এটা একটা, এটা একটা। তারপর হচ্ছে এক জোড়া জুগুলার শিরা থাকে, এই যে এটা। ওকে, এই যে এক জোড়া যেটা বলছে এটা হচ্ছে আরেকটা। এরা হচ্ছে যে এক জায়গায় মিলিত হয়েছে, দেখছোস? এই জায়গায় যে জায়গাটাতে মিলিত হয়েছে এটাকে বলা হয় ডাক্টাস কুবেরি। এই যে দেখ, এটাকে বলা হয় ডাক্টাস কুবেরি, ডাক্টাস কুবেরি। আমরা কি বলছিলাম? সিস্টেমিক শিরা হচ্ছে তিন টাইপের শিরা দিয়ে গঠিত। এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া
জুগুলার শিরা, আরেক জোড়া হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, তাই না? এই যে ল্যাজ থেকে একটা শিরা উৎপন্ন হয়, ল্যাজ থেকে একটা কিছু উৎপন্ন হয়, আরেকটা শিরা, এটাকে বলা হয় কার্ডিনাল শিরা। কারণ ল্যাজকে কডাল বলা হয় না, ওই কডাল থেকে হচ্ছে কার্ডিনাল, কার্ডিনাল ওয়ার্ডটা আসছে। ওকে, কডাল থেকে, ল্যাজ থেকে এই কডাল শিরাটা উৎপন্ন হয়। এই কডাল শিরাটা উৎপন্ন হয়ে দেখ দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা এই ভাগে একটা এই ভাগে, তাই না? এই যে দুই ভাগ হয়ে গেছে, এই দুই ভাগের এক ভাগ হচ্ছে যে রেনাল পর্টাল ভেন, বুঝতে পারছি? রেনাল পর্টাল ভেন কি বুঝলি? শিরার কাজ কি? ও তো সরাসরি হৃৎপিণ্ডে যাওয়ার কথা, তাই না? সরাসরি হৃৎপিণ্ডে যাওয়ার কথা না, কিন্তু ও পর্টাল সিস্টেম নাই ওর মধ্যে। আগে এই জায়গায় ধর বৃক্ক আছে, বৃক্কের মধ্যে আগে গেছে, বৃক্ক থেকে এবার হচ্ছে ইয়াতে গেছে, হৃৎপিণ্ডে গেছে। জিনিসটা বুঝাইতে পারছি আমি এবার? আগে কোথায় গেছে দেখ, আগে হচ্ছে ডাক্তার স্কুবেরিতে মিলিত হয়েছে তিনটা শিরাই। হ্যাঁ, আর কটাল, কটাল ভেন থেকে মানে পশ্চাৎ কটাল কার্ডিনাল ভেন থেকে দুইটা অংশ উৎপন্ন হয় বলছিলাম, একটা তো এই ভাগে গেছে, আরেকটা ভাগ হচ্ছে দেখ, আরেকটা ভাগ সরাসরি ইয়াতে গেছে, হৃৎপিণ্ডে গেছে। এটার কোনো প্যাচ নাই, এটা কোনো কি নেই, প্যাচ নাই। সরি, হৃৎপিণ্ডে যায় নাই, লিভারে গেছে। কোথায় গেছে? লিভারে গেছে। তার মানে তুই কি বুঝলি? সিস্টেমিক, সিস্টেমিক শিরাতন্ত্র তিন টাইপের, একটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, যেটা হচ্ছে, আরেকটা হচ্ছে জুগুলার শিরা যেটা উপরে, আরেকটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ কার্ডিনাল শিরাটা দুই ভাগ হয়ে পোর্টাল শিরাতে কনভার্ট হয়। পোর্টাল শিরা কোনগুলা? যেগুলোতে, যেগুলো, যে শিরাগুলো হৃৎপিণ্ডে যাবে ঠিক আছে, কিন্তু অন্য একটা অঙ্গকে ঘুরে এসে, এই যে তার মানে পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে যে দুইটা শিরা ভাগ হয়েছে, একটা শিরা আগে বৃক্কে যায়, আরেকটা শিরা হচ্ছে আগে লিভারে যায়, তারপর ওখান থেকে হার্টে যায়। তাহলে শিরাতন্ত্র বুঝাইতে পারছি কিনা বল? এটাই শিরাতন্ত্র। এই যে হেপাটিক মানে কি? লিভার না? হেপাটিক পটলতন্ত্র আর একটা হচ্ছে রেনাল পটলতন্ত্র দিয়ে গঠিত। এবার একটা জিনিস তো বুঝছি যে আলটিমেটলি লিভারে যাক আর ইয়াতে যাক, কিডনিতে যাক, লিভারে গিয়ে আবার ডাক্তার স্কুবিডিতে মিলিত হয়, আর এটাও কিডনিতে গিয়ে আবার গিয়ে ডাক্তার স্কুবিডিতে মিলিত হয়। এই ডাক্তার স্কুবিডি থেকে হচ্ছে সাইনাস ভেনোসাসে যায়, এবার হচ্ছে সাইনাস ভেনোসাসে যায়, বুঝতে পারছি? এবার সাইনাস ভেনোসাস থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিয়াসে যায়, বালবাস আর্টারিয়াস থেকে এবার অ্যাওর্টার মাধ্যমে বা ধমনির মাধ্যমে সারা দেহে যায়। প্রথমে ফুলকায় যায়, ফুলকায় এটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে কনভার্ট হয়, এবার ফুলকা থেকে সারা দেহে যায়, সারা দেহা থেকে এবার আবার সেম ঘটনা ঘটে। তাহলে শিরাতন্ত্র বুঝাইতে পারছি আমি? ভুল হবে না তো? ওকে, এই যে সব পুরাটা দেখাই দিছি, এখানে ফুল আছে। আমি এখান থেকে শুরু করবি, কোথেকে শুরু করবি? এখান থেকে শুরু করবি। দেহের অঙ্গ থেকে শিরাতন্ত্রে রক্ত যায়, শিরাতন্ত্র থেকে ডাক্টাস অফ কুবিরিতে রক্ত যায়, ঠিক না? ডাক্টাস বুঝি নেই? এই যে আমি তো মার্কই করে দিচ্ছি, আমি মার্ক করে দিচ্ছি তো। প্রথমে দেহের অঙ্গ থেকে শুরু করবি, দেহের অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, দেহের অঙ্গে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়। কেন? ওই অক্সিজেনকে ইউজ করে খাদ্যবস্তু যাইতে পারে, খাদ্যবস্তু যাইতে হলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখান থেকে শুরু কর। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো শিরার মাধ্যমে, শিরাতন্ত্রের মাধ্যমে ডাক্তার স্কুবিডিতে মিলিত হয়। এই যে একটু আগে দেখছোস ডাক্তার স্কুবিডিতে মিলিত হয়েছে সবগুলা। এবার ডাক্তার স্কুবিডি থেকে সাইনাস ভেনোসাসে যাচ্ছে, তাই না? সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, ভেন্ট্রিকল থেকে বারবাস আর্টারিয়াসে যাচ্ছে, বারবাস আর্টারিয়াস থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় যাচ্ছে, তারপর হচ্ছে অন্তর্বাহী। এবার মনে নাই ভেন্ট্রাল অ্যাওর্টা গুলো 4টা শাখায় বা 8টা শাখায় বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, ফুলকার মধ্যে, ফুলকার মধ্যে যে রক্তগুলো নিয়ে যায় ওদেরকে বলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী কেন? কারণ ওরা ফুলকার ভিতরে নিয়ে যায়, তাই না? সেজন্য ওদেরকে বলা হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ফুলকায়, এবার ফুলকার মাধ্যমে যায়, এবার ফুলকায় সেগুলোকে কি করে? অক্সিজেনে কনভার্ট করে, আর বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে সারা দেহে নিয়ে যায়। এবার ফুল জিনিসটা ক্লিয়ার হয়েছে? একদম ইজি না? এভাবে লিখে দিলে হবে। এটা তো একদম ইজি হয়ে যাবার কথা। মানে কিসে, কোথায় কোথায় যাচ্ছে বেসিকটা বুঝে গেলে, শিরা কি করে, ধমনী কি করে, এই জিনিসটা বুঝে গেলে ফুলকা ফুসফুসের মধ্যে
মিল রেখে পড়লে এটার থেকে ইজি জিনিস কিছু নেই। আমি তো আগে এই টাইপের প্রশ্ন আসলে মানুষ ভয় পেয়ে যেত। মানুষ বলতো আজ রক্ত সম্বন্ধ তো অনেক কঠিন, কি না কি হচ্ছে, একবার অক্সিজেন একবার কার্বন ডাইঅক্সাইড বেশি। আমি ভাবতাম যে এই প্রশ্নটাই আসুক, এটা একবার বুঝে গেলে এটা তুই আনসার করতে পারবি, তুই নিজের মতন করে আনসার করতে পারবি। তাহলে এই গেল। এবার হচ্ছে তুই বলছিস যে শ্বাস কিভাবে গ্রহণ করে, মনে আছে? আমি বলছি না রুই মাছের নাড়ি ভুড়ি সব বের করবো আজকে। এই যে চলে আসছে শ্বসনতন্ত্র। 4 জোড়া ফুলকা থাকে, এটা তো আমরা জানি, ঠিক না? 4টা এক পাশে, 4টা আরেক পাশে। 4টাই এক পাশে 4 জোড়া ফুলকা থাকে। তারপর ফুলকা কোথায় থাকে? কানকোতে আবদ্ধ ফুলকা প্রকোষ্ঠ। হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাঙ্কিওস্টেকাল পর্দাটা আবার আসছে, ওই যে ফুলকার কানকোর নিচে যে পর্দাটা থাকে, ব্রাঙ্কিওস্টেকাল পর্দা। এটাকে আবার মানুষের ফুসফুসের ব্রঙ্কাসের সাথে মিলিয়ে ফেলা যাবে না। হুম। তারপর হচ্ছে পূর্ণ ফুলকাকে হলো ব্রাঙ্ক আর অর্ধাংশকে হেমি ব্রাঙ্ক বলা হয়। আচ্ছা, এটা আমি যতটুকু বোঝাবো ততটুকু বুঝলে হবে। হ্যাঁ। আর ফুলকার রেকার তো আমি পড়াই বলছি না, এই যে এগুলো হচ্ছে ফুলকার রেকার, এটা কাজ কি এটা তো আমি পড়াই বলছি। ছাঁকনি হিসেবে কাজ করে। হ্যাঁ, কানকোর মাধ্যমে যেন খাদ্যগুলো ফুলকার ভিতরে প্রবেশ না করে, খাবারগুলো যেন ফুলকার ভিতরে প্রবেশ না করে, সেজন্য ছাঁকনি হিসেবে ফুলকার রেকারটা কাজ করে, তাই না? আর এই যে জায়গায় বেঁকে গেছে, এই দেখ যে জায়গায় বেঁকে গেছে এটাকে বলে ফুলকা আর্চ। আর্চ মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, বুঝতে পারছি? এই দেখ যে জায়গায় বেঁচে বেঁকে গেছে, দেখছস? এটাকে কি বলা হচ্ছে? ফুলকা আর্চ। হ্যাঁ। আর লাল লাল অংশগুলোকে কি বলা হয়? লাল অংশগুলোকে বলা হয় ফুলকা ফিলামেন্টস। এগুলাকে কি বলা হয়? ফুলকা ফিলামেন্টস। আচ্ছা, এবার হচ্ছে হোমোব্রাং। আচ্ছা, হোমোব্রাং হেমিব্রাং কি পড়ায়নি? আচ্ছা, তারা একটু দ্বারা ফুলকাগুলা অ্যাকচুয়ালি দেখতে এরকম হয়, এরকম। হ্যাঁ, তুই যদি একটু ফুলকাগুলাকে আলাদা স্টাডি করস। হ্যাঁ, তো ফুলকার এই অর্ধেক ভাগকে বলা হয় হেমিব্রাঙ্ক, এই অর্ধেক ভাগকে বলা হয় হেমিব্রাঙ্ক, আর পুরাটাকে একসাথে বলা হয় হোমোব্রাঙ্ক। বুঝতে পারছি? মানে আধা আধা হিসাব করলে হেমিব্রাঙ্ক, এটাও হেমিব্রাঙ্ক এটাও হেমিব্রাঙ্ক, আর পুরাটাকে একসাথে হিসাব করলে হোমো হোমোব্রাঙ্ক। এটাই এটা নিয়ে তেমন ডিটেলস পড়ালেখা করা লাগবে না, ফুলকা নিয়ে অলরেডি যথেষ্ট বলছি। হুম। তারপর হচ্ছে দুইটা বেশ 80-11, একটা হচ্ছে শ্বাস গ্রহণ, একটা হচ্ছে শ্বাস ত্যাগ, মানুষের মতন। ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে চোষণ পাম্প হিসেবে কাজ করে, ফুলকা প্রকোষ্ঠ চোষণ চোষণ পাম্প হিসেবে কাজ করে, এটা এমসিকিউর জন্য পড়ে রাখতে পারো। হ্যাঁ। এবার হচ্ছে বায়ুথলি বা পটকা, এইখান থেকে অনেক প্রশ্ন আসে, বায়ুথলি বা পটকা থেকে। হুম। বায়ুথলি দেখতে কেমন? প্রথমত বায়ুথলিটা কোথায় থাকে? এটা তো রুই মাছ। এটা কি? রুই মাছ। এটা হচ্ছে রুই মাছের পৃষ্ঠীয় অংশ, তাই না? এই রুই মাছের পৃষ্ঠীয় অংশের নিচের দিকে হচ্ছে বায়ুথলিটা থাকে। পৃষ্ঠ দিকে নিচের দিকে হচ্ছে কি থাকে? বায়ুথলিটা থাকে। বায়ুথলি থাকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পড়া। এই যে বায়ুথলি দেখতে কেমন দেখ, এরকম। বায়ুথলি দেখতে হচ্ছে এরকম। এবার হচ্ছে চিত্রের মাধ্যমে দেখি। হ্যাঁ, এই ছোট অংশটাকে বলা হয় সম্মুখ প্রকোষ্ঠ, এটাকে কি বলা হয়? সম্মুখ প্রকোষ্ঠ। আর বড় প্রকোষ্ঠটাকে কি বলা হয়? পশ্চাৎ প্রকোষ্ঠ। এ সম্মুখ প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে কিছু সুতা বেরোয়, সুতা বেরোইছে না নাকি? এগুলাকে বলা হয় গ্যাস গ্রন্থি। এগুলাকে কি বলা হয়? রেটি মিরাবিলি, রেটি মিরাবিলি। আর এগুলা হচ্ছে, এগুলাকে বলা হয় গ্যাস গ্রন্থি। এগুলা কি বলা হয়? গ্যাস গ্রন্থি, রেটি মিরাবিলি বা গ্যাস গ্রন্থি। গ্যাস গ্রন্থি মানে কি বলতো? এই গ্রহণই, গ্রহণই ফুলকে। এখন একটা অদ্ভুত অদ্ভুত একটা কথা বলবো। সম্মুখ প্রকোষ্ঠ থেকে কিছু গ্যাস গ্রন্থি বেরিয়েছে না, এ দেখ। এই সম্মুখ প্রকোষ্ঠ থেকে যে গ্যাস গ্রন্থি গুলো বেরিয়েছে না, এগুলো হচ্ছে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেন গ্যাস করে, শোষণ করে। কি করে? অক্সিজেন গ্যাস গ্রহণ করে। অক্সিজেন গ্যাস গ্রহণ করে সেটা এখানে নিয়ে আসে, সম্মুখ প্রকোষ্ঠে নিয়ে আসে। এবার অক্সিজেন গ্যাসটা কি করে? প্রশ্বাস প্রকোষ্ঠে যায়, তাই না? প্রশ্বাস প্রকোষ্ঠ থেকে আবার এই গ্যাস গ্রন্থি থেকে বের হয়ে আসে। তাহলে লাভটা কি হলো? সম্মুখ প্রকোষ্ঠের মধ্যে যে গ্যাস গ্রন্থিগুলো থাকে, এই রেটি মিরাবিলি গুলা, এগুলো অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন গ্রহণ করে সম্মুখ প্রকোষ্ঠের মধ্যে ঢুকাই, ঢুকাই ওই অক্সিজেন গুলাই প্রশ্বাস প্রকোষ্ঠে যায়। আবার প্রশ্বাস প্রকোষ্ঠ থেকে যে গ্যাস গ্রন্থিগুলো বের হয়েছে, ওগুলা থেকে আবার বের হয়ে যায়।
তাহলে অক্সিজেনটা ঢুকলো কেন, বের বের হইলো কেন, তাই না? প্রশ্ন আসতে পারে না? তাই এটা হচ্ছে দ্রুত হচ্ছে না, এই কথাটা আমি বলিনি। এটা হচ্ছে যে অক্সিজেন জমা রাখে, যখন এই বায়ুথলির ভিতর অক্সিজেন জমা থাকে, যখন অক্সিজেনের দরকার হবে বা অক্সিজেনের ঘাটতি দেখা যাবে, তখন হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে যে গ্যাস গ্রন্থিগুলো বেরিয়েছে, ওখান থেকে অক্সিজেন গুলো বের হয়ে যাবে। বায়ুথলি এ দেখ, সম্মুখ প্রকোষ্ঠ থেকে যে গ্যাস গ্রন্থিগুলো বেরিয়েছে, এই যে সম্মুখ প্রকোষ্ঠ থেকে যে গ্যাস গ্রন্থিগুলো বেরিয়েছে, এখান থেকে অক্সিজেনটা গ্রহণ করে, গ্রহণ করে এখানে জমা রাখে, এই জায়গায় জমা রাখে। যখন শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যাবে বা অক্সিজেন দরকার হবে, তখন এই পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে যে গ্যাস গ্রন্থিগুলো বেরিয়েছে, এই গ্যাস গ্রন্থিগুলো থেকে অক্সিজেন গুলাকে ছেড়ে দিবে যখন দরকার পড়বে, যা যখন যখন ঘাটতি দেখা যাবে। আর নতুবা এই অক্সিজেন গুলাকে এখানে জমা রাখবে, এটাই হচ্ছে ওর কাজ। অক্সিজেন জমা রাখতে পারে বলে এটাই হচ্ছে যে ওর কাজ। বুঝতে পারছি? ওকে। তার মানে রেটি মিরাবেলি পড়া হয়েছে, পশ্চাৎ প্রকাশ পড়া হয়েছে, এটা পড়া হয়েছে। এবার হচ্ছে নিউমেটিক নালী। বায়ুথলি থেকে, বায়ুথলির সম্মুখ ভাগ থেকে, কোন ভাগ থেকে? এর একমাত্র সম্মুখ ভাগ থেকে হচ্ছে নালীটা তৈরি হয়েছে, পশ্চাৎ ভাগ কিন্তু এখানে অফ হয়ে গেছে, দেখছস? এখানে অফ হয়ে গেছে যে একমাত্র সম্মুখ ভাগ থেকে একটা নালী বেরিয়েছে, এটা হচ্ছে একটা নালী বেরিয়েছে, এটাকে নিউমেটিক নালী বলে। নিউমেটিক নালী কেন বলা হয়? এই নালীটা অন্য নালীতে প্রবেশ করছে। কোন নালীতে? অন্য নালীতে, যে নালী দিয়ে খাবার গ্রহণ হয়, যে নালী দিয়ে কি হয়, খাবার গ্রহণ হয়, ওখানে মাঝে মাঝে অক্সিজেন সাপ্লাই লাগে, সেজন্য। বুঝতে পারছি? আর অন্য নালীতে যেহেতু প্রবেশ করছে, সেজন্য এটাকে বলা হয় নিউমেটিক নালী। তাহলে বায়ুথলি পুরো পড়তে পারছি কিনা দেখ, শেষ শেষ হয়েছে কিনা। তো এটাই হচ্ছে বায়ুথলি। এই রুই মাছের বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে। ফাইসোস্টোমাস বায়ুথলি কেন বলে, এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। ফাইসোস্টোমাস বায়ুথলি কেন বলে? কারণ ওর মধ্যে নিউমেটিক নালী উপস্থিত, নিউমেটিক নালী থাকে বলে ওদেরকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে। বুঝতে পারছি? ওই যে একটু আগে বলছেন নিউমেটিক নালী, নিউমেটিক নালী থাকে বলে ওদেরকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে। সম্মুখ প্রকোষ্ঠ নিউমেটিক নিউমেটিক নালীর সাথে অন্য নালীর সাথে যুক্ত থাকে। বায়ুথলির অন্তঃকর্ণের ভ্যাবেরিয়ান অসিকলের সাথে যুক্ত। এটা মুখস্থ করতে হবে, ভ্যাবেরিয়ান অসিকল। ভ্যাবেরিয়ান অসিকল হচ্ছে একটা জিনিস বা স্ট্রাকচার, যেটার মাধ্যমে রুই মাছের অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে এই বায়ুথলিটা। অন্তঃকর্ণ মানে কি? কানের নিচে, ভিতরের সাইডটা, কানের ভিতরের অংশটা। বহির্কর্ণ, অন্তর্কর্ণ, মধ্যকর্ণ করছিস না? ভিতরের অংশের সাথে কানেক্টেড থাকে কি, কিসের মাধ্যমে কানেক্টেড থাকে? ভেবেরিয়ান অস্টিকলের মাধ্যমে। ওকে। ওদের দেখতে কেমন? চকচকে সাদা তলের মতন। এটা তো দেখাইছি, চকচকে সাদা তলে, দেখ, চকচকে সাদা তলে। তা হচ্ছে বিজ্ঞানী বায়োট, এটা লাগবে না হচ্ছে। আর নর্মালি বায়ুথলির ভিতর হচ্ছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন থাকে। ওকে। এতে কিন্তু বেশিরভাগই, অধিকাংশ হচ্ছে অক্সিজেন। অধিকাংশ কি? অক্সিজেন। এটা আমি কিভাবে মনে রাখতাম? কেন দিয়ে, কেন, CNO, কেন। কেন সি দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এন দিয়ে নাইট্রোজেন, ও দিয়ে অক্সিজেন। বেশিরভাগ অক্সিজেনই থাকে, বাট মাঝে মাঝে নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসও জমা রাখে বায়ুথলিটা। বুঝতে পারছি? বুঝছস কিনা আমাকে বল। শিওর? ওকে। এবার হচ্ছে কাজ, কাজগুলো সিকিউতে আসে, সৃজনশীলে আসে, MCQতে আসে, যে নিচের কোনটি বায়ুথলিক কাজ বা নিচের কোনটি বায়ুথলিক কাজ নয়। হ্যাঁ, তো এটা কেমনে পড়বো বলতো? DMK না। হুম, অবশ্যই। এই যে দেখ, বায়ুথলির কাজ সবগুলাকে 4 আকারে লিখছি। প্রবণতা রক্ষা করা, শব্দ গ্রহণ, পানিতে মাছকে স্থির রাখা, অক্সিজেনের আধার, শব্দ উৎপাদন, আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ। এগুলো কেমনে মনে রাখবো? আপোস দিয়ে। কিভাবে মনে রাখবো? আপোস, দিয়ে দুইটা, একটা হচ্ছে অক্সিজেনের আধার, আর একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ। দিয়ে দুইটা, প্রবণতা রক্ষা, পানিতে মাছকে স্থির রাখা। তালিকাংশ দিয়ে দুইটা, শব্দ গ্রহণ, শব্দ উৎপাদন। সবকিছু কিন্তু একদম ইজি করে দিছি, একদম যাবতীয় সব পড়াইছি, সব পড়াইছি। তারপর হচ্ছে যে রুই মাছকে ফাইসোস্টোমাস বলা হয় বলছি না? কারণ কেন? ওদের নিউমেটিক নালী থাকে। আবার কিছু মাছ আছে যাদের যাদের মধ্যে বায়ুথলি থাকে, ঠিক আছে, কিন্তু নিউমেটিক নিউমেটিক নালী নালী নেই বা বিলুপ্ত হয়ে যায়, পূর্ণাঙ্গ বয়সে বিলুপ্ত হয়ে যায়, ওদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস। ওদেরকে কি বলা হয়? ফ্লাইসোক্লিস্টাস। ফ্লাইসোক্লিস্টাস। আমি বলছি না রুই আর কাতলা ভাই ভাই?
দেখছস? এই যে নিউমেটিক নালী কাদের আছে? রুই আর কাতলার। আর নিউমেটিক নালী কাদের নেই? কই আর টাকির। এটা কেমনে মনে রাখতাম? কট। কট খাইছে। কটে কি বুঝায়? কই দিয়ে ক দিয়ে কই আর ট দিয়ে টাকি। পারা যাবে? মোটামুটি আমরা শেষ দিকে চলে এসেছি। ও এবার হচ্ছে শোষণ কৌশল। শ্বসন কৌশল। শ্বসন কৌশল আমি সংজ্ঞায় পড়ে দিচ্ছি। হ্যাঁ, শুধু ৩টা পেশির ওয়ার্ড মনে রাখবি, পেশির নাম মনে রাখবি। ৩টা পেশির। একটা হচ্ছে যে হাইপোব্রাঙ্কিয়াল পেশি। দেখ হাইপোব্রাঙ্কিয়াল পেশি দেখতেছস? হাইপোব্রাঙ্কিয়াল পেশি। আর একটা হচ্ছে হাইওয়েট আর্চ। আর একটা হচ্ছে যে ফুলকা আর্চ। ওকে, এই তিনটা ওয়ার্ড মনে রাখবি। হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েট আর্চ আর ফুলকা আর্চ। এটা কেমনে মনে রাখতাম? হা হা ফুল। কি দিয়ে? হা হা ফুল। হা দিয়ে হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল পেশি, আরেকটা হা দিয়ে হচ্ছে হাইওয়েট আর্চ, আরেকটা ফুল দিয়ে হচ্ছে ফুলকা আর্চ। এই ৩টা জিনিস মনে রাখলে এরপর বানায় বানায় লিখে দিবি। কিভাবে লিখবি? প্রথমে বলে প্রথমে লিখবি যে মুখ দিয়ে পানি গ্রহণ করে। মুখ দিয়ে কি গ্রহণ করে? পানি গ্রহণ। পানি গ্রহণ করলে হাইওয়েট পেশি, ফুলকা আঁচ। বানায় মানে কিভাবে লিখতেছি দেখ। হাইওয়েট পেশি, ফুলকা আঁচ, আর এটা কি ছিল? হাইপোব্রাঙ্কাল পেশি না? হাইপোব্রাঙ্কাল পেশিগুলোর মাধ্যমে গলবিলটা ফুলে যায়। আফসারফ লিখে দিছে বানায় বানায়, দেখছস? গলবিলটা কি ফুলে যায়? ফুলবে না? পানি গ্রহণ করলে তো এই অংশটা ফুলে যাবে না? ফুলে যাবে। এরপর পানিগুলো প্রবেশ করার পর এখানে দেখ ফুলকা আছে, চারটা চারটা ফুলকা আছে দেখ। এই ফুলকাগুলো কি করে? পানি থেকে অক্সিজেন গুলো গ্রহণ করে। কি করে? পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। আর এই সময় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা যেটা আছে, এই যে দেখ, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা কোথায় থাকে? কাঙ্কর নিচে থাকে বলছে না? কাঙ্কর নিচের পর্দাটা। এই যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা হচ্ছে এতটুকু অংশ। এতটুকু অংশ কি থাকে? বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? কারণ এটা খোলা থাকলে তো পানি সব নিচে দিয়ে চলে যেত, বাইরে 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 যেত না। তখন তো ফুলকাগুলো অক্সিজেন গ্রহণ করতে পারতো না, পানি থেকে পারতো? এবার যখন অক্সিজেন গুলো গ্রহণ করে ফেলে, তখন হচ্ছে কি, এবার পানিগুলো ছাড়তে হবে। এবার আবার সে ৩টা ওয়াট নিয়ে আসবি। এই ৩টা ওয়াট নিয়ে এসে তুই স্যারকে দেখা যাবে তুই খুব বুঝোস। হাইওয়েট পেশি, হাইওয়েট পেশি, হাইপোব্রাঙ্কাল পেশি, আর হচ্ছে ফুলকা হাঁচের কারণে ফুলকা হাঁচ সংকুচিত হয়ে যায়। সংকুচিত হবে না? কারণ পানিগুলো ছেড়ে দিতে হবে। কারণ এক্সট্রা পানিগুলো ছেড়ে দিতে হবে, নাহলে তো মরেই যাবে। যখন এই পেশিগুলো সংকুচিত হয়ে যায়, তখন ব্রাঙ্কিওস্ট্রেগাল পথটা দেখ খুলে গেছে। দেখ খুলে গেছে। এই খোলা পথে পানিগুলো বের হয়ে যায়। পানিগুলো কিভাবে বের হয়ে যায়? দেহের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গুলো উৎপন্ন হয়েছে, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, ওই কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিয়ে পানিগুলো বের হয়ে যায়। তার মানে শ্বাস গ্রহণ করছে, শ্বাস ত্যাগ করছে, শেষ। আর এই কথাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, ওই ৩টা পেশির কথা বলছি না? হাইওয়েট আর্চ, তারপর হচ্ছে যে কি, হাইপোব্রাঙ্কাল পেশি, আর হচ্ছে ফুলকা আর্চ। এই ৩টা ওয়ার্ড মনে রাখবি। মনে রেখে এবার যা বানায় টুনে লিখে দিবি। ওকে, মেইন থিমটা মনে রাখতে হবে। মেইন থিমটা মনে রাখতে হবে। মুখে পানি প্রবেশ করছে, পানিগুলো থেকে ফুলকা অক্সিজেন গ্রহণ করছে, আর এক্সট্রা পানিগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রক্তকে নিয়ে ব্রাঙ্কিওস্ট্রাকাল পদ্ধতি বের হয়ে গেছে। এটা শেষ মানে এবার হচ্ছে সব শেষ। এবার হচ্ছে প্রজননতন্ত্র। প্রজননতন্ত্র একদম ইজি। প্রজননতন্ত্র রুই মাছের কি একদম ইজি। পুরুষ মাসে এক পুরুষ মাছে হচ্ছে এক জোড়া শুক্রাশয় থাকে, আর ডিম্বাশয় থাকে। স্ত্রী মাছে এক জোড়া ডিম্বাশয় থাকে। শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে শুক্রাশয় পেরিটোনিয়াম ভাস মেসোরকিয়াম পর্দা দিয়ে ঝুলানো থাকে। ডি এটা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে? এটা মনে রাখতে হবে, একটা মেথড আছে এটা মনে রাখার। কি মেথড দেখি বলতো? ডিএমকে মেথড। ডিএমকে মেথডের ফুল ফর্ম কি? ডিরেক্ট মুখস্থ, ডিরেক্ট মুখস্থ করো। ওকে, ডিরেক্ট মুখস্থ করো। পেরিটোনিয়ামের ভাঁজ আছে যেটাকে বলা হয় মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহ প্রাচীরে শুক্রাশয় দুইটা ঝুলানো থাকে। আর ডিম্বাশয়তে হচ্ছে পেরিটোনিয়ামের ভাঁজ আছে, এটাকে বলে মেসোভেরিয়াম পর্দা। কি পর্দা? এই যে মেসোকিয়াম আর মেসোভেরিয়াম। হ্যাঁ, এই দুইটা ওয়ার্ড মনে রাখতে হবে। শুক্রাশয়টা হচ্ছে মেসোকিয়াম, আর ডিম্বাশয়টা হচ্ছে মেসোভেরিয়াম। এই পর্দা দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে।
এটা কিন্তু আসে পরীক্ষায়। তো এটা ডিএমকে মেথডে মুখস্থ করতে হবে। হুম। রুই মাছের জীবন না অনেক অসহায় জীবন, মানে এটা আমার ভাবলে কষ্ট লাগে। ওদের ওরা মিলন হইতে পারে না, ওদের জীবন। এই শ্রী মাছগুলো আছে না, শ্রী মাছ, এটা হচ্ছে শ্রী মাছ। এই শ্রী মাছ হচ্ছে যে পুকুরে ডিম্বাশয়তে ডিম্বাণু উৎপন্ন হয় ওদের, ডিম্বাণু গুলা পুকুরে ছেড়ে দেয়, নদীতে ছেড়ে দেয়, দেখছস? আর পুরুষ মাছগুলো কি করে, এই ডিম্বাণুর উপর শুক্রাশয় ছেড়ে দেয়। এবার হ্যাঁ, হ্যাঁ, এবার এখান থেকে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন হয়, জাইগোট থেকে এবার পরবর্তীতে, হ্যাঁ, এখান থেকে নতুন রুই মাছ উৎপন্ন হবে। জীবনটা কত অসহায় দেখছস? ওদের কোনো কাম ও বাসনা নাই, তো জীবনে রুই মাছের মতন হইতে হবে। হুম। কাম ও বাসনা ছাড়া থাকতে হবে এখন আপাতত। সেজন্য ওদেরকে কি বলা হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন, এই প্রসেসটাকে কি বলা হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর এই প্রসেসটাকে আরেকটা আরেকটা নামে ডাকা হয়। ওকে, এই প্রসেসটা একটা নামে ডাকা হয়। এই যে নদীতে ডিম্বাণু ছেড়ে দিচ্ছে, আবার ওই ডিম্বাণু আবার পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে দিচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় স্প্যানিং। এটাকে কি বলা হয়, স্প্যানিং। স্প্যানিং করা, এটা এই প্রসেসটাকে কি বলা হয়, স্প্যানিং। এবার হচ্ছে প্রজনন। প্রজনন হচ্ছে যে এখানে বেশিরভাগ হচ্ছে অ্যাকচুয়ালি মুখস্থ করা এখন। হুম। ডিএমকে মেথড। বয়স প্রজননে, প্রজননের জন্য তৈরি হয় জুন জুলাই, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। জুন জুলাই, এই যে এবার কালকে মানে জুনের 1 তারিখ, এই যে শুরু হবে। এইবার রুই মাছ প্রচুর উৎপন্ন হবে, বুঝছস? জুন আর জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয়। তা হচ্ছে স্ত্রী মাছের দৈর্ঘ্য হচ্ছে 51 থেকে 70 সেন্টিমিটার, পুরুষ মাছ হচ্ছে 65 সেন্টিমিটার। নদীর পানিতে তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। আর প্রজননের শর্ত কি, স্ত্রী মাছের দৈর্ঘ্য মিনিমাম 51 থেকে 70 সেন্টিমিটার হতে হবে, তবে ওরা ডিম্বাণুগুলো উৎপন্ন করতে পারবে। হুম। পুরুষ মাছ হচ্ছে 65 সেন্টিমিটার হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 65 সেন্টিমিটার হইলেই কেন ওরা উৎপন্ন করতে পারবে, 51 থেকে 70 সেন্টিমিটার হলে কেন উৎপন্ন করতে পারে? 51 থেকে 70 সেন্টিমিটার বলতে বোঝাচ্ছে ওরা পূর্ণবয়স্ক হয়েছে। পুরুষ মাছ হচ্ছে 65 সেন্টিমিটার হলে বুঝি যেটা পূর্ণবয়স্ক হয়েছে। প্রতি কেজি দেহ ওজনের জন্য 1 লক্ষ হতে 4 লক্ষ ডিম উৎপন্ন করে থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। একটু আগে কি বলছিলাম, একটু আগে পড়ছিলাম যে রুই মাছের ওজন নর্মাল 700 থেকে 800 ওজন হয়, 800 গ্রাম। যদি তাদের কেজি 1 কেজি হইতো তাহলে 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করতো। ওই অনুযায়ী 700-800 গ্রামে কত উৎপন্ন করবে এটা হিসাব করে দেখবি। হিসাব করে দেখতে হবে না, মানে ওই অনুযায়ী আর কি হিসাব করছে। হ্যাঁ, 75,000 থেকে 3 লক্ষ এরকম হবে আর কি। হুম। ওকে, তাহলে এখন কি হয়, এই যে আবার সেম কথা, রুই মাছ, পুরুষ রুই মাছের শুক্রাশয় থাকে, স্ত্রী রুই মাছের ডিম্বাশয় থাকে। ওরা শুক্রাণু মুক্ত করে আর স্ত্রী রুই মাছের ডিম্বাশয় হচ্ছে প্রচুর কুসুম সম্পন্ন ডিম উৎপন্ন করে, বা ডিম্বাণু, ডিম্বাণুগুলো হচ্ছে প্রচুর কুসুম সম্পন্ন। এদের মিলন ঘটে, মিলন ঘটে জায়গোট হয়, জায়গোট হওয়ার পর হচ্ছে বাচ্চা বা রেণুপনা হয়, ওই যে আঙ্গুলের সমান রেণুপনা, আঙ্গুলিপনা। তারপর হচ্ছে ডিমপনা বা ধানীপনা। হ্যাঁ, সরি, প্রথমে রেণুপনা, রেণুপনা মানে হচ্ছে রেণু আকৃতির, রেণু মানে এ ছোট 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 রেণু আকৃতি। এই রেণুগুলো আস্তে আস্তে ডিম আকৃতির হয়। হ্যাঁ, এগুলোকে বলে ডিমপোনা বা ধানীপোনা। এরপর হচ্ছে আস্তে আস্তে এগুলো আঙ্গুলের আকৃতি, আঙ্গুলের মতন হয়ে যায়, আঙ্গুলের আকৃতি। এটাকে বলা হয় আঙ্গুলিপোনা। তারপর আঙ্গুলিপনাটাই কিন্তু আঙ্গুলিপনার স্ট্রাকচারটা দেখ, ফুল মাছের মতন হয়ে গেছে না? শুধু ছোট মাছ আর কি, আঙ্গুলের সমান মাছ আর কি। এই আঙ্গুলিপনাতে আসার পর এরপর আস্তে আস্তে জাস্ট বড় হয়, বড় হয়। ফুল জিনিসটা বুঝাইতে পারছি, প্রথমে রেণু, রেণু মানে হচ্ছে এই যে রেণুর মতন, এরপর আস্তে আস্তে ডিমের মতন আকৃতি গঠন করে, এরপর আঙ্গুলিপনা। ডিমপনাকে ধানীপনা বলা হয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে জীবন চক্র। জীবন চক্র, ওকে, খুবই ইজি একটা ব্যাপার, ইজি একটা ব্যাপার। জীবন চক্র আমি তোকে জীবন অনেকবার পড়াইছি, জীবন চক্র। শুধু রুই মাছের না, সবার জীবন চক্র সেমই। প্রথমে জাইগোট উৎপন্ন হয়, জাইগোট থেকে, জাইগোটটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 1 থেকে 4টা, ঠিক না? 4টা থেকে 8টা, অনেকবার পড়াইছি না এরকম? এরকম আস্তে আস্তে অনেকগুলো বহুকোষী
ভ্রূণে পরিণত হয় না, বহুকোষী ভ্রূণে। আর প্রথম স্ট্রাকচারটা কিন্তু কোনো ফাঁপা জায়গা থাকে না, কোনো ফাঁপা জায়গা থাকে, নিডেড, নিডেড। এই অংশটা এই পর্যায়টাকে কি বলা হয়, মরুলা। এই পর্যায়টাকে কি বলা হয়, মরুলা। এরপর কি হয়, এরপর হচ্ছে যে গ্যাস্ট্রুলা না, গ্যাস্ট্রুলা আরো পরে। হ্যাঁ, এরপর হচ্ছে যে একটা ফাঁপা জায়গা সৃষ্টি করে। কি সৃষ্টি করে, ফাঁপা জায়গা, ফাঁপা জায়গা সৃষ্টি করে। এই ফাঁপা জায়গাটাকে কি বলা হয়, এটাকে বলে ব্লাস্টুলা। ব্লাস্টুলা থেকে হচ্ছে এবার কোষগুলো সজ্জিত হয়ে ১ স্তর ২ স্তর এরকম হয়। হ্যাঁ, রুই মাছের ক্ষেত্রে কয় স্তর হবে, ৩ স্তর হবে না? এই যে ১০২ স্তর, এই স্তরগুলা থেকে, এই কোষগুলা থেকে হচ্ছে পরবর্তীতে কি হয়, অঙ্গ, অঙ্গ-টঙ্গ উৎপন্ন হয়। এটা এই পর্যায়টাকে বলে গ্যাস্ট্রুলা। বুঝতে পারছি? সবারটা সেম না? সবারটাই সেম। তাহলে মনে থাকবে কিনা আমাকে বল। ওকে, তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, তো গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়। দেখছো, হচ্ছে 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিম থেকে লার্ভা বেরিয়ে আসে। মোস্ট ইম্পর্টেন্ট, একে ডিমপনা বলা হয়। হুম, 4 দিন বয়সী হচ্ছে পোনাকে রেণুপনা বলা হয়। এগুলো মনে রাখতে হবে। 15 থেকে 18 ঘন্টার মধ্যে কি হয়, ইয়ার মধ্যে কি হয়। আজকে আমাদের লাস্ট স্লাইড, শেষ পড়া। এটা এটা ফুল মুখস্থ রাখতে হবে। কি মেথডে, ডিএমকে মেথডে ফুল মুখস্থ রাখতে হবে। এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথম 12 ঘন্টা সময়কে বলা হয়, ওই সময় চোখের রং কালো হতে থাকে। 24 ঘন্টার মধ্যে কি হয়, লার্ভার ফুলকা আঁচ দৃশ্যমান হয়। ওকে, 36 ঘন্টার মধ্যে কি হয়, লার্ভার বক্ষ পাখনা নিচের ঠোঁটে স্পষ্ট দেখা যায়। 72 ঘন্টার মধ্যে কি হয়, 72 ঘন্টা একটা 5 স্টার, লার্ভা দশার সমাপ্তি ঘটে। 96 ঘন্টা হচ্ছে আঙ্গুলিপনা হিসেবে পরিচিত হয়। 5 দিন হচ্ছে 8.5 মিলিমিটার লম্বা হয়। 10 দিন হচ্ছে 15 মিলিমিটার লম্বা হয়। 15 দিন হচ্ছে যে 23 মিলিমিটার লম্বা হয়। তারপর এভাবে করে রুই মাছ আমাদের কি, এরপর থেকে রুই মাছ আমাদের কি, ওকে, তাই এন্ড। পারা যাবে কিনা বল। রুই মাছের, হ্যাঁ হ্যাঁ, রুই মাছের কিন্তু কোনো কিছু বাদ দিই নেই, দেখছস তো, সব করেছে একদম সব। তাহলে আমাদের ঘাস ফড়িংটা শেষ করলে মোটামুটি একটা বড় চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঘাস ফড়িং 3 ক্লাস লাগবে, আস্তে আস্তে বুঝাইতে হবে। তাহলে কালকে আবার আমরা ফিজিক্সে আসবো, ফিজিক্সে ব্যাক করব। ফিজিক্স থেকে এরপর হচ্ছে আবার মাঝখান দিয়ে হঠাৎ করে ঘাস ফড়িং করা ফেলবো। ওকে, তাহলে আজকে ছুটি।